রিস্ক অ্যান্ড রিটার্ন মিন্স হচ্ছে যে আমি যখন শেয়ার মার্কেটে এসেছি, সো আই এম টেকিং দ্য রিস্ক, আই এম অ্যাসিউমিং সাম রিস্ক উইথ ইন অর্ডার টু গেট সাম হায়ার রিটার্ন, ইজন্ট ইট? So আমি আমার টাকাটা I could have invested in a bank, I could have kept the money in the treasury bond, মানে রিস্ক ফ্রি যে ইনভেস্টমেন্ট আছে, or in the bank as well, কিন্তু ওইখানে হচ্ছে দ্যাট বেসিক্যালি গিভ মি লোয়ার রিটার্ন। কিন্তু আমি যেহেতু হায়ার রিটার্ন চাই, দ্যাটস ওয়াই আই মুভড অন টু দ্য মার্কেট ইন অর্ডার টু ম্যাক্সিমাইজ মাই রিটার্ন বিকজ অফ সাম রিস্ক আই এম অ্যাসিউমিং অর টেকিং অন। আমরা কি বুঝতেছি? জি আচ্ছা, প্রবলেম যেটা হচ্ছে, আমি যদি এখন মনে করেন আমাদের এসিআই গ্রুপে আমি ইনভেস্টমেন্ট করলাম আমার একটা সার্টেন এক্স অ্যামাউন্ট অফ টাকা, এবং এসিআই গ্রুপ ওই টাকা হচ্ছে আপনার ব্যাংকে রেখে দিল, ডু ইউ এক্সপেক্ট দ্যাট এসিআই গ্রুপ উইল বি এবল টু পে মি হায়ার দ্যান দ্য রেট অফ ব্যাংক? পারবে না। কেন বলেন তো? সে তো ওইখান থেকে যে রিটার্ন পাবে, ওইখান থেকে আবার নিজেদের স্যালারি ট্যালারি, এমপ্লয়ীদের স্যালারি ট্যালারি বাদ দিবে, তারপরে ইফ দেয়ার ইজ এনিথিং লেফট ওইখান থেকে হচ্ছে সে আমাকে রিটার্নটা দিবে। সো এটা তো আসলে ইট ডাজন্ট লুক ভেরি সেন্সিবল, ইট ডাজন্ট লুক ভেরি লুক্রেটিভ টু মি। এটা কি হইলো? আমি কি ডু আই রিয়েলি ইনভেস্ট ইন দ্যাট এসিআই কোম্পানি সো দ্যাট দে উইল বি ইনভেস্টিং ইন এ ব্যাংক? I don't expect that. I expect that SCI company will be investing in their ordinary course of business and they will reward me with higher return. বুঝে গেছে? সো এই ক্ষেত্রে মানে ইটস অনলি ফুল বা যে যারা আর কি বোকাশোকা লোক আছে, they will be accepting that, otherwise reasonable people will be rejecting that proposition. Am I clear on that? Yes sir. yes sir মানে হচ্ছে আপনার ইনভেস্টররা they are not going to appreciate that, তারা ওই জিনিসটাকে আসলে ডিজোন করবে। তাহলে রিস্ক এন্ড রিটার্নের ইস্যুটা এখানে রয়েছে। আরেকটা জিনিস এখানে রয়েছে, সেটা হচ্ছে এজেন্সি থিওরি। এজেন্সি থিওরিটা বলেন কি? এজেন্সি থিওরি আমরা জানি সো কল্ড ব্যাটল বিটুইন শেয়ার হোল্ডার্স এন্ড ডিরেক্টরস। এই ক্ষেত্রে ডিরেক্টর দেখা গেল সে তার জবটাকে সিকিউর রাখার জন্য দেখতেছে যে he doesn't have the reasonable investment opportunities, so we should hold on to the cash and we should better invest in the bank and we should secure our job as long as we can. এটা হচ্ছে প্রবাবলি আপনার শেয়ার হোল্ডার এই ডিরেক্টররা চিন্তা করতেছে। বাট এইটা বেসিক্যালি আমার যে শেয়ার হোল্ডার গ্রুপটা আছে তাদেরকে কিন্তু যে ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের যে থিওরি আছে সেই ওয়েলথ ম্যাক্সিমাইজেশন থিওরির এগেইনস্টে। বোঝা গেছে? সো ডিরেক্টর এর এইটা আসলে এজেন্সি থিওরির ওই প্রবলেমটাও ক্রিয়েট করবে। তাহলে এই রিস্ক রিটার্নের কথাটা বলবেন এবং যে জেনারেল ডিসকাশন হুইচ আই হ্যাভ সেড along with the agency theory you need to touch upon and then you are done. আমরা কি বুঝাইতে পারছি? থ্যাংক ইউ জি স্যার আচ্ছা স্যার, এখানে আরেকটা জিনিস কি ট্যাগ করা যায় কিনা স্যার? আমরা যতটুকু জানি যে কেই মানে রিটেনশন যদি গ্রেটার মানে কে কে যদি কভার করে, কে কে যদি কভার চাই তাহলে সেই ক্ষেত্রে রিটেনশন করাটাই বেটার, এটা একটা অপশন ছিল। হবে না, বুঝছেন? ওইটা বলার দরকার নাই, কারণ এই যে আপনি যেটা বলতেছেন কেই তো হচ্ছে ডিপেন্ড করবে কিসের উপর? রিস্কের উপর। সো কেই তো ডেফিনেটলি আমার কে ইজ হায়ার, কারণ ও যদি ব্যাংকে ইনভেস্ট করে, ব্যাংকে লেটস সে 9%, if you invest in the share market probably you are going to expect 12% or even more from the market because of the additional risk. So আপনার কেই হচ্ছে লেটস সে 12%, whereas ব্যাংকের যে রিটার্ন আছে, bank rate is let's say 9%, how come when it is going to meet your K? So এটা তো মিট করবে না। স্যার এটা রিলেট করব না স্যার, ওই রিস্ক এন্ড এজেন্সি থিওরিতেই থাকবে আর কোনোভাবে এটা মানে মিলবে না আর কি। বুঝতে পেরেছেন? স্যার থ্যাংক ইউ। আচ্ছা, সেকেন্ড ডিরেক্টর দেখেন, ডিরেক্টর বি, I feel that cash fountain makes us vulnerable to a takeover attempt. We should buy up and cancel some of our shares. আমাদের কিছু বাই আপ করা উচিত এবং ক্যান্সেল আউট সাম অফ আওয়ার শেয়ারস। দিস উইল গেট রিড অফ দ্য ক্যাশ এন্ড ইমপ্রুভ আওয়ার শেয়ার প্রাইস উইদাউট এনি সাইড এফেক্ট। এটা হচ্ছে যে শেয়ার রিপারচেজ বলি না বা শেয়ার বাইব্যাক, ওই যে একটা কনসেপ্ট আমরা বলেছিলাম, সেই কনসেপ্টটা এখানে বলতেছে। ডিরেক্টর বি তার প্রপোজিশন হচ্ছে ওই টাকা দিয়ে আমাদের শেয়ার বাইব্যাক করে শেয়ার ক্যান্সেল করা উচিত। ঠিক আছে, শেয়ার বাইব্যাক করার প্রপোজিশন করছে। এইটার প্রবলেমটা দেখেন, যখন আপনি শেয়ার বাইব্যাক করবেন, গুড, আপনার এখানে নাম্বার অফ শেয়ারস কমে যাবে, রিডাকশন হবে, এন্ড সাপ্লাই ডিমান্ডের কারণে শর্ট রানে
শেয়ার প্রাইস বেড়ে যেতে পারে। ইনক্রিজ করবে, রাইট? ঠিক আছে, জি দ্যাট ইজ গুড। এখানে একটা বড় চ্যালেঞ্জ আছে। বড় চ্যালেঞ্জ হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। ক্যাপিটাল স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে না? কারণ কি, তো ইকুইটিটাকে হচ্ছে আমি কমিয়ে দিচ্ছি, ক্যাপিটাল স্ট্রাকচারের যে মিক্সটা আছে সেই মিক্সটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে হচ্ছে এইটার এফেক্ট হবে, ক্লায়েন্টেল এফেক্ট হবে। ক্লায়েন্টেল এফেক্ট হবে কেন বলেন তো? কারণ যখন আমার ক্যাপিটাল স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে, সাথে সাথে আমার রিস্ক লেভেলটাও চেঞ্জ হয়ে যাবে। সো আমার সাথে সাথে আমার যে ওই ক্লায়েন্টেল গ্রুপ আছে, ক্লায়েন্টেল গ্রুপ কিন্তু ইনভেস্ট করে বেসড অন দ্য রিস্ক প্যাটার্ন অফ দ্য কোম্পানি। তারাও কিন্তু আপনার কি করবে, ওই যে আপনার কোম্পানি থেকে হয়তো সুইচ ওভার করবে, এবং ইউ উইল বি এবল টু অ্যাট্রাক্ট নিউ লেভেল অফ বা নিউ টাইপ অফ ইনভেস্টরস। সো এই জিনিসগুলো আপনাকে তখন বলতে হবে। বাট ইন লং রান আসলে ইট ইজ নট গোয়িং টু হেল্প ইনক্রিজিং দ্য শেয়ার প্রাইস, কারণ সবই শর্ট টার্ম অ্যারেঞ্জমেন্ট, কারণ এটা তো সাস্টেইনেবল কোনো অ্যারেঞ্জমেন্ট না। আলটিমেটলি আপনার unless and until you can increase your cash flows or earnings of your core operation, you will never be able to increase the share price. স্যার এখানে একটা কোশ্চেন ছিল। জি জি বলো। স্যার আমি যদি বাইব্যাক করি, ক্লায়েন্টেল ইফেক্টটা কি হবে এখানে? মানে ক্লায়েন্টেল ইফেক্ট হচ্ছে কেন? আপনার ক্যাপিটাল স্ট্রাকচার তো চেঞ্জ হয়ে যাবে, ক্যাপিটাল স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেলে রিস্ক চেঞ্জ হয়ে যাবে। সো আমাদের কিন্তু একটা গ্রুপ অফ শেয়ার হোল্ডার্স, তারা কি করে, কোম্পানির রিস্ক দেখে দেন হচ্ছে ইনভেস্ট করে। ওই যে আমরা তিন ধরনের ইনভেস্টর বলেছি, রিস্ক অ্যাভার্স, রিস্ক নিউট্রাল, রিস্ক টেকার। সো আমার যখন রিস্ক প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমার ক্লায়েন্টেল যে পোর্টফোলিও আছে সেটাও চেঞ্জ হয়ে যাবে। আমার কারেন্ট যে ক্লায়েন্টেল আছে, they might switch over to a new company and স্যার new আমার অথরাইজড ক্যাপিটাল তো থেকে যাবে, এটা ইস্যুড ক্যাপিটালটা না হয়তো বা কমে যাবে না? অথরাইজড ক্যাপিটাল তো আগের জায়গায় থাকতেছে। nothing to do with authorized capital. Authorized capital তো আসলে ইস্যুস না, ইস্যুস হচ্ছে পেইড আপ ক্যাপিটাল। ঠিক আছে, এটা ক্যাপিটাল চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, পেইড আপ ক্যাপিটাল তো আসলে ওটা চেঞ্জ হয়ে যাবে, কারণ কি, যখন আমার বাইব্যাক করলাম, আমার কি নাম্বার অফ শেয়ার তখন কমে যাবে না? জি। পেইড আপ ক্যাপিটালটা চেঞ্জ হয়ে গেল, ক্যাপিটাল চেঞ্জ হয়ে গেল, দেন হচ্ছে আমার ডেট তো আমি পেমেন্ট করে দিলাম, ডেট রয়েছে। সো ক্যাপিটাল এবং ডেটের যে মিক্সটা আছে সেটা চেঞ্জ হয়ে ক্যাপিটাল স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা স্যার, চেঞ্জ হয়ে গেলে স্যার এই যে এক্সট্রা আইডল মানিটা আছে, এটা তো স্যার যে আইডল মানিটা থাকলো, এটা তো আমাদের শেয়ার হোল্ডারদের, তাই না? কোম্পানির জন্য অ্যাসেট, মানে শেয়ার হোল্ডারদের ওয়েলথ। আমি যদি বাইব্যাক করি, তাহলে এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের এখানে আসলে বেনিফিটটা কি? কোনো বেনিফিটই তো নেই, বরং ডিভিডেন্ড দেওয়া যেতে পারে এটার দিকে টাকা দিয়ে। না, ওইটা তো যে আপনারা হচ্ছে ইম্প্রোভাইজ করেন, এটা একটা মুশকিল। আপনার যে সিচুয়েশনটা দেওয়া আছে, ইউ ইন্টারপ্রিট দ্যাট, ইউ স্টিক টু দ্যাট। মানে ওই যে ডিরেক্টর বি যেটা বলেছে, আপনি ওই জিনিসের স্টিক থাকেন না। উই আর জাস্ট ক্রিটিসাইজিং দ্য কমেন্ট অফ ডিরেক্টর। আমরা কি ওই মানে স্যার ওই যুক্তিটাকে নিয়ে আসতে পারি যে আসলে বাইব্যাক করলে এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের কোনো বেনিফিট নেই? সেটাই তো শেষে বলবেন, আমি তো শেষে ওই যুক্তিটাকে এখানে নিয়ে আসতে পারি যে বাইব্যাক করলে তো এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের কোনো বেনিফিট নেই। যে জিনিসটা, এই সবগুলো আগে বলবেন, এই যে ভ্যালিড যে পয়েন্টগুলো বলছি না, এই জিনিসগুলো বলবেন, বলার পরে দেন হচ্ছে আপনি বলবেন যে ইট ইজ লাইক শর্ট টার্ম অ্যারেঞ্জমেন্ট, এবং শেষে যে আমি কথাটা বলেছি সেটা বলছি, আনলেস এন্ড আনটিল ইউ ক্যান ইনক্রিজ ইওর কোর ক্যাশ ফ্লোজ, আপনার শেয়ারের প্রাইস বা শেয়ার হোল্ডাররা বেনিফিটেড হবে। বুঝে গেছে? জি স্যার। ওই জিনিসটা বলবেন আর কি, সিকোয়েন্সিয়ালি, সিস্টেমেটিক্যালি। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন, নেক্সট ছিল হচ্ছে ডিরেক্টর সি। ডিরেক্টর সি কি বলছে? Where is that? এই যে ডিরেক্টর সি বলছে, we should use that cash to redeem a lot of our loan finance. There is enough cash to redeem most of it. সেম যে আমরা বি এর যে পয়েন্টগুলো বলছি, সেম গোজ উইথ ডিরেক্টর সি। কারণ কি হবে, যখনই হচ্ছে আপনি লোন ফাইন্যান্সটা রিপেমেন্ট করে দিবেন, আপনার ক্যাপিটাল স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে, রিস্ক লেভেল চেঞ্জ হয়ে যাবে, এবং সাথে সাথে আপনার ক্লায়েন্টেল পোর্টফোলিও বা ক্লায়েন্টেল লেভেলও চেঞ্জ হয়ে যাবে। বুঝা যাচ্ছে? আচ্ছা, সো আপনি বি এবং সিটাকে লিংক করে এটা ভেরি সিমিলার অ্যান্সার হবে। স্যার সি কি আমরা পজিটিভলি এক্সপ্লেইন করতে পারি যে আমার লোন কমে গেলে তো একদিন রিস্ক একটু কমতেছে, এটা বলতে পারি না? কমবে সেটা আপনি বলবেন তো, আমি তো বললাম যে লোন কমবে, সো রিস্ক লেভেল চেঞ্জ হবে, মিন্স পজিটিভলি চেঞ্জ হবে। মিনিং আপনার ক্লায়েন্টেল, মানে এক্সিস্টিং যে ক্লায়েন্ট আছে, সেটা পারসিভ লেভেল অফ রিস্ক দেখে সে আপনার ওইখানে এসেছে, আপনার এক্সিস্টিং লেভেল অফ রিস্ক। সো সে তো মানে যখন আপনার রিস্ক প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে, সো হি ইজ নট গোইং টু স্টে ইউর কোম্পানি, সে কি করবে, সে সুইচ ওভার করবে, এবং নতুন লেভেল অফ কিছু শেয়ার হোল্ডার আছে, দে উইল ফাইন্ড ইউর কোম্পানি ইন্টারেস্টিং অর অ্যাট্রাকটিভ এন্ড দে উইল কাম ইন। জি স্যার।
তাহলে ডিরেক্টর ডি বলছে এ লার্জ ডিভিডেন্ড টু দ্য ইকুইটি হোল্ডার্স ইজ দ্য অ্যান্সার there would be a way to reward the investors. It would improve market sentiment towards us and restrict the risk of takeover. বলছে লার্জ ডিভিডেন্ড হচ্ছে আপনার পেমেন্ট করতে হবে ডিরেক্টর ডি। এইখানে দেখেন প্রবলেম হলো যদি আপনার ডিরেক্টর ডি লার্জ ডিভিডেন্ড লার্জ ডিভিডেন্ড যে আপনি দিচ্ছেন এটা হচ্ছে ফার্স্টলি ওয়ান অফ, এটা শর্ট রানে আপনার শেয়ার প্রাইস বাড়াবে কিন্তু লং রানে ইট উইল নট গোইং টু বি সাস্টেইনেবল। কেন? কারণ হচ্ছে মার্কেট এফিসিয়েন্সি, মার্কেট এফিসিয়েন্সিতে মার্কেট উইল ইভেন্চুয়ালি গেট টু নো this dividend payment is one off and it is not going to be sustainable, so it is not going to impact your share price positively in the long run, কারণ মার্কেট উইল গেট টু নো ইট ইভেন্চুয়ালি। আমি কি বুঝাইতে পারতেছি? কারণ লার্জ যে ডিভিডেন্ড দিচ্ছেন মার্কেট তো জানবেই যে এই ডিভিডেন্ড তো আর দিতে পারবেন, এটা তো অন অফ পেমেন্ট, আর তো হবে না, সো এটা মুশকিল আছে। এইখানে এজেন্সি থিওরিও আছে। এজেন্সি থিওরি হচ্ছে so-called battle between directors and shareholders. Shareholders always tend to maximize their wealth, তাহলে as opposed to the shareholders, directors tend to secure their job মানে without মানে ignoring the যে আপনার wealth maximization theory. সো এইখানে ওই এজেন্সির ব্যাটেলটাও আছে। সো এই জিনিসগুলো হচ্ছে আপনি যদি ডিসকাশন করেন তাহলে হচ্ছে হবে প্রত্যেকটায় 3টা 4টা করে পয়েন্ট ডিসকাশন করবেন, ভেরি ভ্যালিড পয়েন্ট, খুব সুন্দরভাবে, বিকজ ইট কামস উইথ হাউ মাচ মার্কস, আপনার হচ্ছে 16 মার্কস। তো ওরকম 4টা 4টা করে পয়েন্ট দিলে হবে, 3টা 4টা পারা যাবে? জি স্যার। জি স্যার। পারা যাবে। এবার আসেন হচ্ছে আচ্ছা এটা তো করেছিলেন 44 এ কোনো সমস্যা আছে? 44 হ্যালো 44 এর কোনো সমস্যা আছে আপনাদের? স্যার সো ক্যান ইউ হিয়ার মি? না কোনো প্রবলেম নাই স্যার 44 প্রবলেম নাই। 44 এর বি রিকোয়ারমেন্টটা একটু বি রিকোয়ারমেন্ট বলছে ক্যালকুলেট দ্য মিস্টার আটকিন্স দ্য ম্যাক্সিমাম প্রাইস অফ ডিরেক্টরস। ও এটা তো ওই যে আমরা বলছিলাম না অ্যাকুইজিশন, শেয়ার অ্যাকুইজিশনের ক্ষেত্রে হাউ ডু উই ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম প্রাইস অর ওয়াকওয়ে প্রাইস, এটা ওই যে ভ্যালুয়েশনের ক্লাস যেটা নিয়েছিলাম ওই দিন দেখিয়েছিলাম। ইটস ভেরি বেসিক ম্যাথ নাম্বার 2। এইখানে যেটা ছিল দেখেন ডুওফোর্ড কারেন্টলি হ্যাভ 4.2 মিলিয়ন cash flow, appropriate discounting rate 12%. So Yes. 4.2 million কে যদি আপনি 12% দিয়ে ডিভাইড করেন you will get the value of Duophore. 35 টোটাল ছিল হচ্ছে 6.8 মিলিয়ন, ওটারে 10% দিয়ে করলে you will get the total value. So total Yes, sir. value of Duophore, that is the maximum price you should pay. আচ্ছা ক্লিয়ার স্যার। তাহলে 44 এ কোনো সমস্যা নাই so far. 46 is a very good math. 46 দেখেন 46 is related to MM theory. So before going into the 46 আপনাদেরকে I would like to remind the theory of dividend theory of MM. MM said dividend policy is irrelevant in determining share price. MM is not ignoring the pattern of dividend, but what he has said is pattern of dividend is irrelevant. Can you recall that theory? জি স্যার। আচ্ছা তাহলে এইখানে এটা যদি দিয়ে আমরা শুরু করতেছি। বায়োজক লিমিটেড is an all equity finance listed company that has experienced profit or dividend growth over the recent years. The market expects that 13 per share dividend which the company has paid for many years will continue into the future. তাহলে মার্কেট এক্সপেক্ট করতেছে কোম্পানি 13 পেন্স করে ডিভিডেন্ড দিবে, এই ডিভিডেন্ডটা will continue in the foreseeable future. এই যে 13 পেন্স তার মানে ইট সিমস দ্যাট দিস ইজ কনস্ট্যান্ট ডিভিডেন্ড, তার মানে কোম্পানি 13 পয়সা করে কনস্ট্যান্ট ডিভিডেন্ড দেয়। কোনো ইস্যুজ আছে? না স্যার ক্লিয়ার স্যার। স্যার কনস্ট্যান্ট আর পার্টিকুলার কি একই জিনিস আছে? Outdoor clothing made from natural fibers, the directors have identified an opportunity to make an investment in plant to manufacture warm clothing to outdoor workers. The directors are unwilling to issue additional shares or to borrow, so the only way the new investment could be undertaken would be by failing to pay 13 pence share dividend expected shortly and that of the
following years. তার মানে কোম্পানি একটা নতুন ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে। Company is unwilling to issue additional shares. What they want to do, they want to cut the dividend which is expected shortly. মানে এখন একটা dividend due হয়েছে, they are not going to pay that dividend and that of the following year. তার মানে এই যে এখন যে একটা dividend due হয়েছে সেটা দিবে না, প্লাস নেক্সট ইয়ারের ডিভিডেন্ড দিবে না। ক্যান ইউ ফলো মি? জি। আচ্ছা, ডিভিডেন্ড আর এক্সপেক্টেড টু বি রিজিউমড ইন 2 ইয়ার্স টাইম। তার মানে হচ্ছে জিরো টাইমের ডিভিডেন্ড দিবে না, ফার্স্ট ইয়ারের ডিভিডেন্ড দিবে না। ডিভিডেন্ড ইজ এক্সপেক্টেড টু বি রিজিউমড ইন 2 ইয়ার্স টাইম এন্ড দেন টু রিমেইন এট এ কনস্ট্যান্ট হায়ার ফিগার, এবং তারপরে একটা কনস্ট্যান্ট হায়ার ফিগারে ডিভিডেন্ড দিবে। ওকে, the company's current cost of equity is 11%, but because of the increased risk associated with the new venture means that this will increase to 14% should the new investment be made. কিন্তু ওই যে আপনার রিস্কের কারণে আমার নতুন যে যে রিটার্নটা কত হয়ে গেল এখন 14%। তারপরে existing cost of capital is 11%, but because of the additional risk from the new project, আপনার cost of capital has increased to 14%. The market does not know of the possible investment and so the current price does not reflect it, এবং কারেন্ট শেয়ার প্রাইস এটা রিফ্লেক্ট করে না। এখন আপনাকে যেটা করতে বলেছে, calculate the amount of dividend to be paid in 2 years time that should in theory maintain the share price at the present level. Come on, this is related to MM. বোঝা যায় এটা যে MM theory? হ্যাঁ স্যার। একটু কেয়ারফুলি দেখেন, calculate the amount of dividend to be paid in 2 years time should in theory maintain the share price at the present level where the company to announce its intention to go ahead with the new investment. আমরা MM theory-তে কি শিখেছি? আমার যদি পজিটিভ ইনভেস্টমেন্ট অপরচুনিটি থাকে, we should not really pay out the dividend, we should rather invest in the new project. তারপরে হচ্ছে আপনার যেটা করতে হবে, পরবর্তীতে হায়ার রেটে আমরা ডিভিডেন্ড দিব। এখন সেই জিনিসটা আপনাকে প্রুফ করতে বলছে। মার্কেট ইজ এফিশিয়েন্ট, সো আমার কত ডিভিডেন্ড সেকেন্ড ইয়ার থেকে কোন অ্যামাউন্টে ডিভিডেন্ড দিলে আমার কারেন্ট শেয়ার প্রাইস সেম থাকবে। বুঝা যাচ্ছে প্রশ্নটা? তাহলে হাউ ডু ইউ ডু দ্যাট? যদি আপনি এই জিনিসটা করতে চান তাহলে অল ইউ নিড টু ডিটারমিন দ্য কারেন্ট শেয়ার প্রাইস ফার্স্ট। কারেন্ট শেয়ার প্রাইস কিভাবে আমি ডিটারমিন করব? ভেরি ইজি, কারণ হচ্ছে এটা কি 46 নাকি 46। যদি আমি কারেন্ট শেয়ার প্রাইস বের করতে চাই, আমাদের ফর্মুলা হচ্ছে P0 equals to D0 divided by K, বিকজ ওখানে কোনো ডিভিডেন্ড গ্রোথ নাই, তাই না? আমাদের ডিভিডেন্ড কত ছিল? 13 pence, K ছিল হচ্ছে 11%, রিকল, তাই না? 118.18 হচ্ছে আমাদের শেয়ার প্রাইস, তাই তো? কিন্তু আপনাকে আরেকটা কথা বলেছে, ডিভিডেন্ড ইজ এক্সপেক্টেড শর্টলি। তার মানে আমি যদি এখন মার্কেটে যাই, আমার শেয়ার প্রাইস হবে কাম ডিভিডেন্ড শেয়ার প্রাইস, দ্যাট ইজ এটা প্লাস 13 pence, 131.18 হবে হচ্ছে আমার কাম ডিভিডেন্ড শেয়ার প্রাইস, অথবা 131। এই জায়গাটা বুঝি নাই, পরের অংশটা বুঝি নাই। পরের অংশটা প্রথম 118 তো আপনি বুঝেছেন। জি জি, 118 হচ্ছে আমার এক্স ডিভিডেন্ড শেয়ার প্রাইস। কিন্তু প্রশ্নটা একটু কেয়ারফুলি দেখেন, এইখান থেকে would be undertaken by failing to pay 13 pence per share dividend expected shortly. তার মানে মার্কেট ডিভিডেন্ড এক্সপেক্ট করতেছে না শর্টলি, তার মানে অলরেডি এজিএম ইজ অ্যাপ্রোচিং এবং মার্কেট হচ্ছে আপনার প্রেডিক্ট করতেছে যে শেয়ার হোল্ডার্স আর গোইং টু গেট 13 pence ডিভিডেন্ড দিস ইয়ার অ্যাজ ওয়েল। তার মানে হচ্ছে আপনার এজিএম এর কাছাকাছি চলে এসেছেন এবং তখন হচ্ছে আপনি এই প্রজেক্টটা নিয়ে চিন্তা করছেন। সো ওই যে এজিএম এর সময় আপনার কি হয়, শেয়ারের প্রাইস বেড়ে যায় না বিকজ অফ দ্য ডিভিডেন্ড। সো ওই ক্ষেত্রে আপনার হবে হচ্ছে কাম ডিভিডেন্ড শেয়ার প্রাইস। সো এই জন্য আমার যে এক্স ডিভিডেন্ড শেয়ার প্রাইস তার সাথে 13 pence হচ্ছে যে ডিভিডেন্ডটা ডিউ আছে এক্সপেক্টেড শর্টলি, সেটা যোগ করে ইউনিট টু ডিটারমিন কাম ডিভিডেন্ড শেয়ার প্রাইস। এবার কি বোঝা যায়? জি স্যার। এখন আপনাকে বলছে জিরো টাইমে দেয়ার উইল বি নো ডিভিডেন্ড, মানে আমি এখন কোনো ডিভিডেন্ড দিব না। ফার্স্ট ইয়ারে নো ডিভিডেন্ড, কোনো ডিভিডেন্ড দিব না। সেকেন্ড ইয়ার এন্ড অনওয়ার্ডস আই এম গোইং টু পে দ্য ডিভিডেন্ড, and question is therefore
giving same level of how much dividend do we need to pay from second year. Can you get me? Yes, sir. মানে কোনো কনফিউশন আছে কিনা? কনফিউশন না হলে কিন্তু সলভ করা যাবে না, মানে কনফিউশন থাকলে। না না স্যার, ক্লিয়ার আছে স্যার এই পর্যন্ত। তাইলে সেকেন্ড ইয়ার থেকে আমাদের রেট দিতে হবে, কিন্তু বিকজ অফ দ্য নিউ ইনভেস্টমেন্ট আওয়ার ডিসকাউন্টিং ফ্যাক্টর হ্যাজ গন আপ টু 14%। এখন ধরেন আমরা যদি এই ফর্মুলাতে যাই, P0 equals to D0 divided by K, তাই না? আমার P0 হচ্ছে, আমরা জানি P0 কত, 131। এই ফর্মুলাটা যদি আমরা বসাই, আর D0 into K কি? D0 তো আসলে আমি জানি না, D0টাই বের করব, ডিভাইডেড বাই K কত, 14%। এরকম হবে না আমাদের? এটা যদি এইভাবে লিখি, আচ্ছা এরকম হবে। এই যে এরকম না? আচ্ছা এরকম। জি জি ঠিক আছে, ইকুয়েশন করব আমরা। কত হবে বলেন তো? 131 টাইমস 14%, তাহলে কত হয়? 18.34। 18.34। জি, এইটা হচ্ছে আমাদের ডিভিডেন্ড হচ্ছে, তাই না? এইটা কিন্তু জিরো টাইমের, এটা কখনের? জিরো টাইম। কিন্তু আমরা ডিভিডেন্ডটা দেব কখন? সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ারে। তাহলে আমাকে ফিউচার ভ্যালু বের করতে হবে। আপনারা একজন ফিউচার ভ্যালু নিয়ে কোশ্চেন করছিলেন, হোয়াট ইজ ফিউচার ভ্যালু। সো ডিভিডেন্ডটা হচ্ছে, এখন যদি আমি 18.34 লেভেলে ডিভিডেন্ড দেই at the rate of cost of capital of 14%, my share price will be 131। কারণ ওই যে আপনি 18.34 কে 14 দিয়ে ভাগ দেন, দেখবেন শেয়ার প্রাইস কত হয়েছে, 131। কিন্তু all we need to do, we need to calculate dividend in second year's time। যদি আমি সেকেন্ড ইয়ার্স টাইমে বের করতে চাই, তাহলে হবে হচ্ছে 18.34 টাইমস 1.14। কেন বলেন তো 1.14 নিলাম? why not 1.14 এর স্কয়ার? কেন ডিভিডেন্ড গ্রোথটা সেম আছে না, প্রথমে আগে রেজাল্ট। আমি যত স্যার, আমরা তো এই D0 যেটা করতে সেটা 1 বছর পরে দিব। এক্স্যাক্ট 1 বছর পরে আমি আসি, আমি হচ্ছে যে সেকেন্ড ইয়ারের পরে দিচ্ছি, মানে আমরা 1 বছরই সময় থাকতেছে। কারণ হচ্ছে D0 দিয়ে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করি, দ্যাট ইজ পারপাচুইটি ফর্মুলা। পারপাচুইটির ফর্মুলাটা আপনাদেরকে দেখাইছিলাম যে যখন আমরা পারপাচুইটি ফর্মুলা অ্যাপ্লাই করি, উই অলওয়েজ অ্যাসিউম দ্যাট ডিভিডেন্ড ইন ফার্স্ট ইয়ার টাইম। কারণ ফার্স্ট ইয়ারের ডিভিডেন্ডকে আমি যখন ডিসকাউন্ট করি, আমরা হচ্ছে 0 ইয়ারের। হ্যালো স্যার, তার আগে পারপেচুইটি করলে আগের বছরে ডিসকাউন্টিং থাকে। রাইট রাইট। তো এখন বলেন তো কত হয় 18.34 টাইমস 1.14? 20.91। স্যার প্রশ্ন হচ্ছে, আমি যদি D1 বের করতাম তাহলে কি করতাম? 20.91 বলেন 20.91 20.91। আচ্ছা যাই হোক, এইটা প্রশ্ন হচ্ছে D1 যদি বের করতাম তাহলে কি করতাম? এটা কিন্তু আসলে এফেক্টিভলি আমার D1। কোনটা? এই যে এটা হচ্ছে বেসিক্যালি আমি যে ডিজি ফর্মুলার জন্য লিখছি, এটা এফেক্টিভলি আমার না, গ্রোথ নাই তো। এটা এফেক্টিভলি D1। কারণ হচ্ছে আমি আপনাদেরকে ওই যে পারপাচুইটির ফর্মুলা বলছি না, এই যে D ডিভাইডেড বাই 14%, এটা কি পারপাচুইটির ফর্মুলা না? জি জি। পারপাচুইটির ফর্মুলাতে আমরা কি বলছি, ক্যাশ ফ্লো হচ্ছে আমরা অলওয়েজ কনসিডার করি ফার্স্ট ইয়ারের ক্যাশ ফ্লো, সেটাকে যখন হচ্ছে আমরা ডিভাইড করি 14%, এ আমরা কি পাই, প্রেজেন্ট ভ্যালু পাই। সো এখানে যদিও আমি ফর্মুলা ফর দ্য সেক অফ ফর্মুলা আমরা লিখছি D0, এফেক্টিভলি দিস ইজ D1। এই কারণেই কিন্তু আমি এই যে 1.14 দিয়ে করছি, তা না হলে কিন্তু অঙ্কটা যদি দ্বিতীয় বছর 2 ইয়ার টাইমস না বলে 1 ইয়ার টাইমস বলতো, যে আমি D0 তে কোনো ইয়া দেব না, ডিভিডেন্ড দেব না, দ্বিতীয় বছর প্রথম বছর পরে কি দিচ্ছি আর কি, সেক্ষেত্রে 18.34 would have been the answer। সেক্ষেত্রে 18.34 would have been the answer। ওই অ্যানসারটা হতো সেক্ষেত্রে। বুঝছেন? বুঝছি স্যার। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে কিনা এটা দিয়ে? তার মানে এটা কিন্তু এখন কি স্যার এইটা হলো যে আমাদের শেয়ারের দাম 1 টাকা 31 পয়সা রেখে 20 পয়সা ডিভিডেন্ড দিলাম, মানে 21। এখন যেটা আমার ওই যে 131 পেন্স শেয়ারের প্রাইস থাকবে যদি আমি সেকেন্ড ইয়ার থেকে 20.9 ডিভিডেন্ড। কারণ কি, ওই যে আমার দুইটা ডিভিডেন্ড পেমেন্ট তো আমি মিস করব,
প্লাস আমার কস্ট অফ ক্যাপিটাল বেড়ে যাচ্ছে, এই দুইটা কারণে আমার এই যে অ্যামাউন্ট অফ ডিভিডেন্ড হায়ার হয়ে যাবে ফ্রম সেকেন্ড ইয়ার। আর ইউ ক্লিয়ার? ওকে স্যার। D1 এরটা আরেকটু ক্লিয়ার করলে। বুঝি না। ওইটা যদি আরেকটু D1 18.34 যেটা আসছে এটা আরেকটু যদি বলেন। না না, D1 এটা তো ওই যে আপনাদেরকে আগে একদিন আমি ছবি এঁকে দেখাইছিলাম, মনে আছে? জি স্যার। ওই যে আপনার পারপাচুইটির ফর্মুলা আমাকে তো তাইলে আবার ওপেন করতে হবে। যে পারপাচুইটির ফর্মুলা দিয়ে দেখাইছিলাম না? জি স্যার। ওই সেই জিনিসটা আর কি, যে আমরা কিন্তু অলওয়েজ ফর্মুলা কি D0 ডিভাইডেড বাই K, অথবা ওই যে আমার ক্যাশ ফ্লো ডিভাইডেড বাই K, ওইখানে যে ক্যাশ ফ্লোটা নেই, ওই ক্যাশ ফ্লোটা অলওয়েজ হচ্ছে ফার্স্ট ইয়ারের ক্যাশ ফ্লো। আমি তো জাস্ট ডিভিডেন্ডের পারপাসে আমি জাস্ট ওই যে ফর্মুলার জন্য লিখছি D0, কিন্তু D0 মিন্স বেসিক্যালি এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের ক্যাশ ফ্লো, বিকজ উই আর অ্যাপ্লাইং পারপাচুইটি ফর্মুলা। ইয়েস স্যার। ওকে হ্যাঁ স্যার। এদিকে না যাই, হ্যাঁ বলেন। স্যার পারপেচুইটির ক্ষেত্রে কি ক্যাশ ফ্লোটা এরিয়ার বা অ্যাডভান্সের কোনো এফেক্ট করে? পারপাচুইটির ক্ষেত্রে ক্যাশ ফ্লো এরিয়ার এবং অ্যাডভান্স এফেক্ট করে। ওই যে আপনার না একটা ম্যাথ দেখাইলেন একটু আগে। হ্যাঁ আচ্ছা না ওটা আমি এখানে, আচ্ছা ঠিক আছে ওই সময় ক্লিয়ার করবো স্যার। ইউজুয়াল পারপাচুইটি হয় তাইলে হচ্ছে আসলে ফার্স্ট ইয়ারের শেষ থেকে আপনি ক্যাশ ফ্লো পাবেন, সেটাকে আপনি ডিসকাউন্টিং করবেন। বাট আপনাকে যদি বলা হয় পারপাচুইটি ইন অ্যাডভান্স, তাইলে হচ্ছে আপনার ওই যে পারপাচুইটির ভ্যালুটা বের করবেন, তার সাথে হচ্ছে আবার জিরো টাইমের একটা ফিগার যোগ করতে হবে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছেন? আর এরিয়ার হলে? এরিয়ার হলে তো আর কিছু করার নাই, অ্যাজ ইট ইজ। ও মানে কিছু বলা না থাকলে আর এরিয়ার হলে সেম, মানে জিরো টাইমের ক্যাশ ফ্লো ভাগ কেই। জি ওকে স্যার ক্লিয়ার। নরমালি এটা এরিয়ারই ধরে নিতে হয় বা এরিয়ার ধরে নিতে হয়। ওই অ্যাডভান্স হলে বলা থাকে, ওগুলো খুব রেয়ার অ্যাডভান্স। আচ্ছা এবার দেখেন স্যার অ্যাডভান্স হলে কি দেখাতাম আরেকটু বলবেন? অ্যাডভান্স হলে মনে করেন ওই যে এই 13 পেজ করে আপনি পাবেন এবং বলা আছে যে 13 পেজ ইন অ্যাডভান্স। সেক্ষেত্রে ওই যে ভ্যালুটা বের করলেন সেই ভ্যালুর সাথে আবার 13 পেজ যোগ করবেন, কারণ ইন অ্যাডভান্স মানে এখনই আপনাকে 13 পেজ দিতে হইতো। তো 13 পেজ তখন হচ্ছে আবার ওই যে প্রেজেন্ট ভ্যালুর সাথে 13 পেজ অ্যাড করে দিবেন ইন অ্যাডভান্স। আপনাদেরকে আমি ওরকম একটা ম্যাথ দেখাবো, অসুবিধা নেই। আচ্ছা এবার আসেন হচ্ছে আমরা একটু কুইকলি যাই, বুঝছেন? অনেকগুলা জিনিস কিন্তু আজকে আমাদের শেষ করতে হবে। আইডেন্টিফাই এন্ড ডিসকাস the factors that could mean that an announcement of forecast resume dividends of the amount calculated in A may not be sufficient to maintain the current share price. মানে আপনার বলছে কোন কোন ফ্যাক্টরের কারণে could mean that an announcement of forecast resume dividends of the amount calculated in A may not be sufficient to maintain the current share price. বলেন তো এটার অ্যানসার কি হবে? আমি আপনাদেরকে এইগুলো বলছি থিওরি। ফর্মুলা ওই স্যার RAMCA দিয়ে বলে রিস্ক কন্ট্রোল হয় না। অ্যাভেইলেবিলিটি। Anyone else? অন্য কেউ অ্যানসার করতে চান? all the estimation related with the formulation এই আমাদের এই যে প্রথমত হচ্ছে আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার শুনতে পাচ্ছি স্যার। আমরা কিন্তু এটা এমএম থিওরি ভিত্তিতে করছি, তাই না? এমএম থিওরি ডিভিডেন্ড, তাই না? এমএম থিওরি ডিভিডেন্ড ইজ হেভিলি ক্রিটিসাইজড বিকজ ওইখানে সে কিছু অ্যাজাম্পশন নিয়েছে। অ্যাজাম্পশন হচ্ছে ট্রানজাকশন কস্ট মানে নো ট্রানজাকশন কস্ট। তার একটা অ্যাজাম্পশন কি ছিল? নো ট্রানজাকশন কস্ট। আরেকটা হচ্ছে পারফেক্ট ক্যাপিটাল মার্কেট বা পারফেক্ট মার্কেট। পারফেক্ট মার্কেট ইন রিয়েল ওয়ার্ল্ডে এটা আসলে নাই। ফ্রিকশনলেস মার্কেট। ফ্রিকশনলেস মার্কেট আপনি কই পাবেন? প্রত্যেকটা মার্কেটই একটা ফ্রিকশন থাকে, ইনফরমেশন অ্যাসিমেট্রি এসে অনেক কিছুই থাকে, এবং নো ট্যাক্স। সো দিজ আর দ্য অ্যাজাম্পশনস অফ এমএম থিওরি এই যে ডিভিডেন্ড পলিসির ক্ষেত্রে। তাহলে কি বললাম? দেয়ার ইজ নো ট্রানজাকশন কস্ট, মার্কেট ইজ পারফেক্ট, তারপরে হচ্ছে দেয়ার ইজ নো ফ্রিকশন ইন দ্য মার্কেট এন্ড দেয়ার ইজ নো ট্যাক্স ইন দ্য মার্কেট। অনলি দেন এমএম থিওরি এটা কাজ করবে, কিন্তু ইন রিয়েলিটিতে ইট ডাজন্ট এক্সিস্ট। সো এই জন্য এমএম এর ওই যে থিওরি দ্যাট মাইট নট ওয়ার্ক।
On the top of that, you need to discuss the traditional theory. Traditional theory of dividend. Traditional theory কি আছে? Traditionalists are saying dividend policy is really important because of signaling, তাই না? Signaling, bird in hand theory, মানে current income is more certain than future capital gain. Then clientele effect, tax means হচ্ছে tax on dividend and tax on capital gain. So these are the theories you are going to discuss. You see, so MM theory কেন হচ্ছে আপনার এটা এক্সিস্ট করবে না, মানে যে কেন এটা অ্যাটেইন করবে না সেটা আমরা বললাম, প্লাস ট্রেডিশনাল থিওরি আমরা সাপোর্ট করলাম যে কেন হচ্ছে আমার ডিভিডেন্ড পলিসি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ইউ নিড টু ডিসকাস বোথ অ্যাসপেক্টস অন দ্যাট কোশ্চেন এন্ড ইউ আর ডান। ওইটা মার্ক কত ছিল দেখেন, মার্ক ছিল হচ্ছে 9। সো আপনি যদি ঠিক মতন এটা লিখতে না পারেন তাহলে তো মুশকিল। এবার কি বোঝা গেছে কিভাবে লিখতে হবে? জি স্যার। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে কিনা সো ফার? স্যার এক্সেল শিটটাতে একটু যাবেন আবার? কোনো কোশ্চেন আছে? না স্যার আমি লিখতে পারি না। বুঝি নাই। হ্যালো, স্যার এক্সেল শিটটা একটু দেখতে যাচ্ছিলাম। এক্সেল শিটটা দেখতে চান? ওকে স্যার। আচ্ছা, নেক্সট যে ম্যাথটা আছে এই একটা করিয়ে আমরা শেষ করে দিব আর কি, বাকিগুলো তো আপনাদের দিয়েছিলাম। আই হোপ ইউ উইল বি এবল টু সলভ देम। 51 হচ্ছে ভ্যালুয়েশনের একটা ম্যাথ। Megagrade Limited has recently announced a takeover bid for Angelic Limited. The offer is that for every 4 Angelic Limited ordinary shares, the owner would receive 3 ordinary shares in Megagrade Limited plus 6 in cash. তাহলে মেগাগ্রেড হচ্ছে একটা টেক ওভার করবে, কাকে টেক ওভার করবে? অ্যাঞ্জেলিককে, এবং প্রত্যেকটা 4টা অ্যাঞ্জেলিকের শেয়ারের বদলে 3টা মেগাগ্রেডের শেয়ার পাবে প্লাস 6 টাকা ক্যাশে পাবে। ওকে, both companies are listed. According to published estimates, if Angelic Limited were to remain independent, the company would pay its next dividend in 1 year's time, 37 pence per share. Subsequently, dividends are expected to grow by an average 5%. Angelic Limited has an equity cost of capital of 12%. So information দিয়ে applying the dividend valuation formula, you will be able to identify or calculate Angelic PLC shares value. Estimate for Megagrade Limited, assuming that the takeover goes ahead, suggests that a dividend of 43 pence per share will be paid in 1 year's time, and same amount in 2 years' time, and 3 years' time the dividend will be 7% higher than 43 pence to be paid next year and the year after. So এখানে একটু প্যাটার্নটা ভেঙে দিয়েছে। 2 বছর হচ্ছে 43 এবং থার্ড ইয়ার and onward dividend will grow at 7%. Rate of growth is expected to continue indefinitely and the cost of equity is 11%. So number 1A, show the calculations that indicate that whether on the basis of published estimates, Angelic Limited shareholders would be advised to accept the offer from Megagrade Limited. তাইলে Angelic PLC কে তো অ্যাকোয়ার করবে Megagrade Limited, সে বলছে যে এই অফারটা ওদের কাছে অ্যাকসেপ্টেবল হবে কিনা, that you need to evaluate. So if you need to evaluate, তাহলে কি করতে হবে? You need to calculate the value, share value of both the companies and then compare if there is any change or accretion or dilution of the wealth of the Angelic PLC shareholders. এটাকে বলে accretion অথবা dilution analysis। বুঝে গেছে? কি বলে এটাকে? accretion or dilution, মানে wealth accretion হবে নাকি dilution হবে। এটা যদি আপনি করতে চান, দেখেন প্রথম কাজটা হচ্ছে Angelic PLC শেয়ারের ভ্যালু বের করবেন। এখানে ডিভিডেন্ডের গ্রোথ আছে কত? 5%, ডিভিডেন্ড কত? 37 পেন্স, আর কস্ট অফ ক্যাপিটাল 12%। সো আমরা যদি অ্যাঞ্জেলিক পিএলসি শেয়ারের ভ্যালু বের করতে চাই, এটা হচ্ছে 51, তাই না? অ্যাঞ্জেলিক পিএলসি, দেখেন আমাদের এটা যেহেতু ডিভিডেন্ড উইথ গ্রোথ আছে, আমাদের ফর্মুলা হবে হচ্ছে D1 ডিভাইডেড বাই K মাইনাস G।
ঠিক আছে কিনা? Yes, sir. আচ্ছা, এই ক্ষেত্রে দেখেন আমাদের ডিভিডেন্ড কত? 37 pence। 37। গ্রোথ কত? 5%। 5%। এটা আমার লেখার কারণ আছে। কেই কত? 12%। 12%। কিন্তু একটা কথা এখানে দেখেন, D1 এর ডিভিডেন্ড স্যার, D1 এর ডিভিডেন্ড এটা স্যার, 0 না। নেক্সট ডিভিডেন্ড ইন অন ইয়ার্স টাইম ইটস 37 পেন্স। এটা হচ্ছে অন ইয়ার টাইমের ডিভিডেন্ড কত? 37 পেন্স। আমাকে একজন একটা কোশ্চেন করেছিলেন যে অঙ্কে মাঝে মাঝে দেখা যায় এই ডিভিডেন্ডের সাথে গ্রোথ অ্যাডজাস্ট করতেছে না। তাহলে এইখানে যে ইস্যুটা আছে, এখানে কি গ্রোথ অ্যাডজাস্ট করার দরকার আছে? কারণ এই ডিভিডেন্ডটা ইটস নট D0, দিস ইজ D1 ডিভিডেন্ড। গ্রোথ দেয়া আছে, ডিভিডেন্ড দেয়া আছে, অ্যাডজাস্ট করা আছে। সো নাও অ্যাপ্লাই ইট 37 ডিভিডেন্ডের মধ্যে অ্যাবজর্ব করা আছে। সো ডিভাইডেড বাই 0.12 মাইনাস 0.05। ও তো মনে হয় ফর্মুলা ওলট পালট নিয়ে আসছে। এটা হচ্ছে এটা হবে, ঠিক আছে? এত পেন্স, এটাকে যদি আমি 100 দিয়ে ভাগ দেই 5.28। 5.28। সবাই কি ওকে এই ভ্যালু নিয়ে? স্যার ওকে। এবার আসেন মেগা গ্রেড। মেগা গ্রেডের কথা যেটা বলছিল এখানে আমাকে এখানে স্যার 100 দিয়ে ভাগ দিলাম কেন আমরা? ওই যে ওটা তো পেন্স ছিল। ও ইয়া, ইয়েস স্যার, টাকায় কনভার্ট করছি আর টাকা নিয়ে আসলাম। ওকে। এইবার দেখেন মেগাগ্রেড পিএলসি এর কথা যেটা বলছে যে ডিভিডেন্ড 43 পেন্স করে দেয় ফর নেক্সট 2 ইয়ার্স এবং থার্ড ইয়ার অনওয়ার্ড এটা 7% হারে বাড়বে এবং ওর কস্ট অফ ক্যাপিটাল কত? 11%। ওকে ফাইন। তাহলে দেখেন ফার্স্ট ইয়ারে কত? 43 পেন্স, ঠিক কি না? জি। সেকেন্ড ইয়ারে কত? 43 পেন্স। থার্ড ইয়ার 43 টাইম 1.07 মানে হচ্ছে নেক্সট ইয়ার ডিভিডেন্ড করলাম, ডিভাইডেড বাই আমাদের ডিসকাউন্টিং ফ্যাক্টর কত জানো দেখছিলাম? 0.11 নাকি? জি। মাইনাস 0.07, ওই যে কে মাইনাস জি, ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, হয়ে গেল। সমস্যা কি? স্যার 43 পয়েন্ট টু স্টার্ট দিতে হবে। হ্যাঁ স্টার্ট দিতে হবে, দেখলাম। হ্যাঁ এবার ঠিক আছে। একটু কি বোঝা যায় কিনা? মানে প্রথম 2 বছর ফার্স্ট ইয়ারে 43 পেন্স, সেকেন্ড ইয়ারে 43 পেন্স, থার্ড ইয়ার থেকে আমার ডিভিডেন্ড গ্রো করবে 7% হারে। সো 43 টাইমস 1.07 ডিভাইডেড বাই 0.11, দ্যাট ইজ কে মাইনাস জি। সো যখন আমি আসলে থার্ড ইয়ার ডিভিডেন্ড কে এই ফর্মুলা অ্যাপ্লাই করব, উইল গেট দ্য ভ্যালু ইন ইয়ার 3 অর 2? 2 স্যার, 2 ইয়ারের ডিসকাউন্টিং ফ্যাক্টর দ্বারা করতে হবে। এক্সিলেন্ট। তখন হচ্ছে বেসিক্যালি আমি যদিও 3 দিছি কারণ ওটা আপনাদেরকে আমি চাইছি যে আপনারা বের করেন যে এটা 3 থেকে 2 হবে। এখন এটাকে আপনি ডিসকাউন্টিং করেন 1 ভাগ 1.11, এইটা ভাগ 1.11, এইটা ভাগ 1.11, and you are done. Now you multiply this times this, multiply everything, divide them by 100, and you are done. So that's the value of mega grade PLC. Any confusion? স্যার প্রথম 43 টাও কি 1 T1 এ হবে, 0 তে না? প্রথম যে 43 টা ফার্স্ট ইয়ার, কারণ 0 টাইমে তো না, ডিভিডেন্ড তো এটা বলেই দিয়েছে। এই যে দেখেন, estimate assuming that takeover goes ahead suggests that a dividend of 40 pence per share will be paid in 1 year's time and the same amount in 2 years time. এটা ঠিক আছে। এই যে 43 কখন বলা আছে? 1 year's time and 2 years time, এই জন্য আমরা এটা নিলাম। নাও আমাদের ওভারঅল ডিলটা কি ছিল? প্রতি 4টা, every 4 of Angelic PLC will get 3 shares of mega grade. কয়টা শেয়ার পাবে? 3 shares of mega grade। 3টা শেয়ারের ভ্যালু কত? এটা টাইমস 3 প্লাস 6 টাকা পাবে। খেয়াল করছেন?
6 টাকা ক্যাশ। জি স্যার। 6 টাকা ইন ক্যাশ। জি স্যার, 6 টাকা ক্যাশ। তাহলে এটারে আমি যোগ করি, এইটা হচ্ছে প্রতি 4টা ইসের 4টা শেয়ার হোল্ডার, মানে 4টা অ্যাঞ্জেলিক ভাগ হবে 4 দিয়ে। শেয়ার হচ্ছে এটা পাবে। সো এটাকে ডিভাইড করি হচ্ছে 4 দিয়ে, তাহলে ডেফিনেটলি আমাদের এটা অ্যাকসেপ্ট করা উচিত। অ্যাঞ্জেলিক অ্যাকসেপ্ট করবে, কারণ 5 টাকা 29 পয়সা শেয়ারে সে 8 টাকা 36 পয়সা পাচ্ছে। কোনো কনফিউশন আছে কিনা? স্যার লাস্ট যেটা আপনি করলেন ডিসকাউন্টিংটা কি ভুল হয়েছে নাকি? সেম হওয়ার কথা না, দুইটা 2 ইয়ার যেটা? ও হ্যাঁ হ্যাঁ, ওইটা একটু সেম হবে, এক্স্যাক্টলি এটা হবে। এই যে 9.05 হচ্ছে। ঠিক আছে, আসলে থ্যাংক ইউ, এটা আসলে একটু ভুল হয়েছিল, কারণ সেকেন্ড ইয়ারে তো এটা একই হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের দেখো যে 5 টাকা 29 পয়সা, তার সাথে আমরা কম্পেয়ার করব কি 9.05। সো অ্যাক্রিশন অফ ওয়েলথ আছে এখানে, এই কারণে হচ্ছে অ্যাঞ্জেলিক পিএলসি শেয়ার হোল্ডার should accept the offer. কোনো কনফিউশন আছে? না স্যার, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, কারো কোনো কনফিউশন আছে কিনা? স্যার সরি জি, আমরা 1150 এর সেকেন্ড ইয়ার আসলে এটা স্যার কনফিউজ বলে দিছি। ও এটা জি স্যার। এইখানে দেখেন আমরা যেটা করছি যে আমরা সব সময় নেক্সট ইয়ার ডিভিডেন্ড নেই, মানে হচ্ছে এটা বেসিক্যালি থার্ড ইয়ারের ডিভিডেন্ড নিয়েছি না, 43 সাথে হচ্ছে 1.07 আমরা যে অ্যাডজাস্ট করছি ডিভাইডেড বাই 11 মাইনাস, মানে যে কে মাইনাস জি। তাহলে নেক্সট ইয়ার ডিভিডেন্ডকে যখন আমি ডিসকাউন্ট করি তখন কি তার এক বছর আগে চলে আসে যে প্রেজেন্ট ভ্যালুটা, মানে D3 কে যদি আমি ডিসকাউন্ট করি ওটা পাই হচ্ছে D2, D2 কে করলে হচ্ছে D1, আর D1 কে করলে হচ্ছে আমরা পাই D0, ঠিক কি না? জি স্যার। এখানে বেসিক্যালি আমরা থার্ড ইয়ারের ডিভিডেন্ড কে নিয়ে করছি 43 ইনটু 1.07, তার মানে কি থার্ড ইয়ারের ডিভিডেন্ড, এই যে দেখেন এই যে ফর্মুলা এটা। সো থার্ড ইয়ারের ডিভিডেন্ড কে যখন আমরা ডিসকাউন্টিং করলাম উই গট দ্য প্রেজেন্ট ভ্যালু ইন ইয়ার 2। এখন ইয়ার 2 যে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে তাকে আবার জিরো টাইমে নিয়ে আসতে হবে। জি, সেটা আমরা করলাম। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এটা স্যার ডিভিডেন্ড ডিভাইডেড কেই দ্বারা করলে কি হবে স্যার কোনোভাবে? এটা না, এটা কেন হবে? আপনার হচ্ছে ডিভিডেন্ডের দুইটা ফর্মুলা না, একটা হচ্ছে ডিভিডেন্ড উইথ গ্রোথ আর একটা হচ্ছে কনস্ট্যান্ট ডিভিডেন্ড। এটা তো ডিভিডেন্ড উইথ গ্রোথ, তা আপনি কেন এটা করবেন? আমি টোটাল অঙ্কটার কথাই বলতেছিলাম, যে আমরা নরমালি যেরকম অ্যাঞ্জেলিকের ক্ষেত্রে যেভাবে করলাম আর কি, ডিভিডেন্ড ডিভাইডেড কে মাইনাস জি যদি থাকে সেই ক্ষেত্রে। না না, এটা কিন্তু ফান্ডামেন্টাল একটা এরর। ওইভাবে এটা আপনাদেরকে আমি বলছি না যে আমাদের মেইন হচ্ছে ভ্যালুয়েশন যখন হয় ক্যাশ ফ্লো বেস, সেটা ডিভিডেন্ড হোক আর নরমাল ক্যাশ ফ্লো হোক, আপনাকে আগে ক্যাশ ফ্লো প্যাটার্নটা বুঝতে হবে, বুঝে যে আমি কখন কিভাবে ক্যাশ ফ্লোটা পাবো, তারপরে তাকে অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্টিং রেট দিয়ে এবং ফর্মুলা অ্যাপ্লাই করে ডিসকাউন্ট করে দেন হচ্ছে ভ্যালু বের করতে হবে। এখন এখানে বলে দিয়েছে মেগা গ্রেড ফার্স্ট 2 ইয়ার্স এ 43 করে দিবে কনস্ট্যান্ট ডিভিডেন্ড, থার্ড ইয়ার অনওয়ার্ড ডিভিডেন্ড উইল গ্রো এট 7%। আপনি যদি সেটা নিজের মতন করে করেন যে না দেয়ার ইজ নো কি গ্রোথ, তাহলে কি আপনার শেয়ার প্রাইস ঠিক হবে বের করা? না স্যার, ঠিক হবে। ঠিক আছে। হ্যালো হ্যাঁ বলেন স্যার, এটা কি ডিভিডেন্ডের ভ্যালু বেরোলো নাকি এই যে 1150 টাকা যেটা বেরোলো সেকেন্ড ইয়ার থার্ড নাম্বার যেটা আর কি, এটা কি শেয়ার ভ্যালু নাকি ডিভিডেন্ড ভ্যালু? এটা বেসিক্যালি শেয়ার ভ্যালু, এটা শেয়ার ভ্যালু ইন সেকেন্ড ইয়ার, কিন্তু আমরা তো শেয়ার ভ্যালু বের করব কারেন্ট ইয়ার, মানে জিরো টাইম, সেটাকে ফার্দার ডিসকাউন্ট করে আমরা জিরোতে নিয়ে এসেছি, কারণ এই যে ভ্যালুগুলো এখানে বের করলাম এগুলো সব হচ্ছে কারেন্ট জিরো ভ্যালু। ঠিক আছে ওকে স্যার। এই গুণ হওয়ার কারণটা একবার বলবেন? বুঝি না। 3 দিয়ে মাল্টিপ্লাই হলো যে 3 10 মাল্টিপ্লাই বাই 3। ও আচ্ছা আচ্ছা, এইখানে ওই শুরুতে বলা ছিল এই যে দেখেন এর এক্সচেঞ্জের কথা, এই যে the offer is for every 4 angelic ordinary shares the owner would receive 3 ordinary shares in mega grade, মানে মেগা গ্রেডে 3টা অর্ডিনারি শেয়ার পাবে প্লাস 6 টাকা হচ্ছে ক্যাশ পাবে। বুঝতে পেরেছেন? তার মানে 4টা অ্যাঞ্জেলিক শেয়ার হোল্ডার, মানে 4টা অ্যাঞ্জেলিকের যে শেয়ারের বদলে 3টা শেয়ার পাবে মেগা গ্রেডের প্লাস 6 টাকা ইন ক্যাশ। সেই কাজটা আমরা করছি। ওকে স্যার, ওকে স্যার। তাহলে সো ফার ওকে। জি স্যার। নাও একটা কোশ্চেন ছিল স্যার, জি এই পারপিচুইটির এই ল্যাঙ্গুয়েজটাকে স্যার ম্যাথে আর কি ভাবে কোড করে? ওই পারপাচুইটি ইন অ্যাডভান্স অথবা ইন পারপাচুইটি। ইন পারপাচুইটি মানে ধরে নেবেন ফার্স্ট ইয়ার থেকে,
আর খুব রেয়ার কেস, এক্সট্রিমলি রেয়ার সার্কামস্ট্যান্সেসে তারা বলে দিবে পারপাচুইটি ইন অ্যাডভান্স। ইন অ্যাডভান্স হলে তখন পারপাচুইটি ভ্যালুটা পাবেন। তার সাথে মনে করেন আমি বললাম 100, 10% হচ্ছে ডিসকাউন্টিং ফ্যাক্টর এবং পারপাচুইটি ইন অ্যাডভান্স। তাইলে 100 কে আপনি যখন 10% দিয়ে ডিভাইড করলেন তখন হচ্ছে আপনি একটা ভ্যালু পেলেন কত, 1000 টাকা। যেহেতু পারপাচুইটি ইন অ্যাডভান্স, ওই 1000 এর সাথে আবার 100 যোগ করবেন, কারণ জিরো টাইমে। স্যার আমার কোশ্চেনটা এটা না, আমি হচ্ছে যে মানে পারপেচুইটির মানে এই ওয়ার্ডটার আর কি টাইপ অফ সিনোনিমস ম্যাথে থাকতে পারে? ডেফিনেটলি বলতে পারে, ইনফাইনিটলি বলতে পারে, ইনডেফিনিটলি বলতে পারে, মার্কেট ভ্যালু কন্টিনিউয়াসলি চলতে থাকবে সেটা কন্টিনিউয়াসলি বলতে পারে, অনেক ভাবেই বলতে পারে, বাট ইউজুয়ালি ইনডেফিনিটলি ইউজ করে, ইন পারপাচুইটি অথবা ইনডেফিনিটলি। স্যার যদি এরকম বলে যে at the year of 6 the growth will be constant, তা তখন কি আমরা at the 6 ইয়ার থেকে এটাকে পারপেচুইটি নিতে চিন্তা করতে পারবো? at year 6 এ it will be continue এভাবে বলে দিল constant, ওটাও তো স্যার পারপেচুইটি রেফার করে স্যার, রাইট? এটাকে পারপেচুইটি কনস্ট্যান্ট গ্রোথ রেট অফ 6%, এই ক্ষেত্রে কনস্ট্যান্ট মানে হচ্ছে কনস্ট্যান্ট বিকামস পারপাচুইটি। বুঝতে পেরেছেন? জি স্যার। তো ওইটা ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে হবে আর স্যার ল্যাঙ্গুয়েজই তো ধরা স্যার, তাহলে তো মুশকিল। হ্যাঁ বলেন কি বলতেছে? স্যার কনস্ট্যান্ট বলা থাকলে সেটাকে আমরা পারপিচুইটি ধরে নিব। যদি আপনার বলা থাকে কনস্ট্যান্ট গ্রোথ, জি কনস্ট্যান্ট মানে কিন্তু পারপাচুইটি না, না না না, কনস্ট্যান্ট গ্রোথটাই বলা থাকলে সেটাকে আমরা পারপিচুইটি ধরে নিব। থাকলে তো অবশ্যই আপনার মানে ওটা হচ্ছে ইন পারপাচুয়াল গ্রোথ বলে আর কি, ইন আদার। স্যার পারপিচুইটি ইন অ্যাডভান্সের ব্যাপারটা স্যার যদি একটু আবার বলতেন, যেটা বললেন পারপিচুইটি ইন অ্যাডভান্স করতে। অ্যাডভান্স এটার যেটা হয়েছে এটা হচ্ছে ধরেন আমি বললাম 100 টাকা হচ্ছে আমার ক্যাশ ফ্লো হবে ইন পারপাচুইটি, ঠিক আছে? 10% ডিসকাউন্টিং ফ্যাক্টর, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ইট? এটা হলো 100 ডিভাইডেড বাই 10%, সো এই পারপাচুইটির ভ্যালু কত? 1000 টাকা। যখন আমি বলবো পারপাচুইটি ইন অ্যাডভান্স, তার মানে হচ্ছে আমি আসলে 100 টাকা করে ইন অ্যাডভান্স পাচ্ছি, নট ইন দ্য এন্ড অফ দ্য ইয়ার বাট এট দ্য স্টার্ট অফ দ্য ইয়ার। সো আমি এই যে 1000 টাকা ভ্যালুটা পাইলাম, এটা কিন্তু অ্যাসিউমিং দ্যাট এটা হচ্ছে নরমাল পারপাচুইটি, মানে এন্ড অফ দ্য ইয়ারে পাচ্ছি। আবার জিরো টাইমে 100 আমার আবার যোগ হয়ে যাবে না? তো যোগ হয়ে তখন ওই পারপাচুইটির ভ্যালু হবে হচ্ছে 1100। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু আগাই, বুঝছেন? আই আন্ডারস্ট্যান্ড এন্ড অ্যাপ্রিশিয়েট, আসলে আপনাদের অনেক কোশ্চেন আছে, আসলে শেষ করা যাবে না আর কি। আচ্ছা, বিতে বলছে ডিসকাস রিজনস why any particular shareholders might look beyond the result of the calculations in A when deciding whether to accept the offer. কোন শেয়ারহোল্ডার might look beyond the calculations, আপনি তো ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছেন shareholders of Angelic PLC will be better off because there will be an accretion of the wealth from their end, but they might look beyond the result in the calculation A when deciding the accept of the offer. কি কি জিনিস সে দেখতে পারে? একটা জিনিস হইতে পারে at the first instance lack of confidence in the calculation. কি হতে পারে? একটা lack of confidence in the calculation or business plan, কারণ আপনি যে ক্যালকুলেশনটা করছেন সবই কিন্তু ফোরকাস্টের উপর করছেন, তাই না? আপনি ধরে নিয়েছেন যে that these two company will come together এবং Megagrade will outperform and they will be able to pay at 43 pence the next year and from third year onwards 7% constant growth. সো কিন্তু ওই যে ওভারঅল যে আপনার যে বিজনেস প্ল্যানটা আছে, এই বিজনেস প্ল্যানটা যদি আমি বিশ্বাস না করি, মেবি because of the lack of confidence on the management ability, অথবা management is crooked or management is like fraud, you don't trust them, এই ধরনের অনেক কিছু কারণে you might have got some sort of lack of confidence on the management or business plan and you are not going to accept the offer. হইতে পারে না? So that is called lack of confidence in the business plan. আমি কি বুঝাইতে পারতেছি? জি স্যার। নেক্সট আরেকটা জিনিস হইতে পারে, দেখেন ক্যাপিটাল স্ট্রাকচার। again and again আমি ওই যে so-called থিওরিতে চলে যাচ্ছি। ক্যাপিটাল স্ট্রাকচার হচ্ছে when two companies will come together or merge together, তখন হচ্ছে the capital structure will be altered, meaning risk pattern will be altered. Risk pattern alter হলে clientele effect, তাই না? জি স্যার।
Clientele effect মানে কি? আমার existing shareholders might not be interested to stay with the merged firm because of the different level of capital structure and different synergic benefit. বোঝা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে এই যে জিনিসটা প্লাস আরেকটা হচ্ছে ডিভিডেন্ড পলিসি। ডিভিডেন্ড পলিসি হচ্ছে what I meant to say যে 4 ভার্সেস 3 4 ভার্সেস 3 হ্যাঁ এরকম হয় কেন 4 ভার্সেস 3 আমাদের টোটাল ডিলটা হয়েছে 4টা শেয়ারের বদলে 3টা শেয়ার পাবে তাই না? সো আমাদের ওই যে কোম্পানিটা অ্যাঞ্জেলিক পিএলসি ওর শেয়ার কত ছিল মানে 37 পেন্স করে হচ্ছে সে কনস্ট্যান্ট ডিভিডেন্ড পাইতো তাই না? ওর শেয়ার ছিল হচ্ছে ধরেন 4টা ডিল ছিল সো 37 টাইমস হচ্ছে 4 তাহলে ওর ডিভিডেন্ড ছিল 148 আরেকটা হচ্ছে মনে করেন 43 করে দিবে ধরে নেন কনস্ট্যান্ট ডিভিডেন্ড ফার্স্ট 2 ইয়ার্সে কি ঘটনা ঘটবে 43 টাইমস 3 তার মানে হচ্ছে 43 টাইমস 3 ওর ডিভিডেন্ড হবে হচ্ছে 129 তার মানে হচ্ছে ইট মাইট নট বি লুক্রেটিভ টু দ্য এক্সিস্টিং শেয়ারহোল্ডার্স অফ অ্যাঞ্জেলিক পিএলসি আপনারা কি বুঝতে পারতেছেন এই যে আমি কি দেখালাম বলে সাইনার্জিক না এই যে জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন এই ডিভিডেন্ড পলিসি এটা কিন্তু আপনার বইয়ে লেখা নাই ওইভাবে মানে লেখা আছে বাট এক্সপ্লেইন করা নাই এই পয়েন্টটা কি বুঝেন দেখেন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মানে আমাদের ডিলটা কি ছিল প্রতি 4টা শেয়ারের বদলে 3টা শেয়ার পাবে হচ্ছে অ্যাঞ্জেলিকের তাই না এই যেটা এটা কার 37 অ্যাঞ্জেলিকের না অ্যাঞ্জেলিকের ডিভিডেন্ড কত 37 আর 43 কার মেগা গ্রেটের ওর যদি 4টা শেয়ার থাকে মনে করেন আমরা ধরে নিলাম একজন শেয়ার হোল্ডার তার 4টা শেয়ার আছে সো হি উড গেট 148 ডিভিডেন্ড বাই দিস টাইম যদি সে মেগা গ্রেডে কনভার্ট হয়ে যায় হি ইজ গোইং টু গেট 3 শেয়ারস ইনস্টেড অফ 4 and he is going to get 43 pence dividend so effectively he is going to get 129 dividend can you get me কম পাচ্ছে স্যার তার মানে তার ডিভিডেন্ডটা কমে যাচ্ছে আর কি কারণ ওই নতুন কোম্পানিতে যাওয়ার ফলে সো এটাও কনসিডার করতে এটা ক্যাশ পাচ্ছে স্যার আমার ক্যাশ পেমেন্ট might not be lucrative কারণ কি অ্যাঞ্জেলিক পিএলসি শেয়ারহোল্ডাররা they are going to get 6 এখন question is therefore is there any tax it might turn out to be it is the capital gain so they need to pay capital gain tax on that also they need to look for alternative investment opportunities maybe time consuming maybe risky you never know so এই যে জিনিসগুলো if you can explain এখানে আপনি দেখবেন আপনার বইয়ে যা আছে তার থেকে আমি আরো অনেকগুলো পয়েন্ট বেশি আলাপ করছি সো আপনি যদি এরকম ভাবে at least 3টা 4টা ভ্যালিড পয়েন্ট আলাপ করতে পারেন you should get through ওকে স্যার আপনারা কি বুঝতে পারতেছেন নাকি বুঝতেছেন না না বুঝতে পারছি স্যার সবাই কনফিউশন এনি কোশ্চেন ক্লিয়ার স্যার ক্লিয়ার ওকে where we are এবার আসেন হচ্ছে suggest the possible effect on Angelic Limited's ordinary share price of announcement of the bid stating and explain any assumptions made in reaching out your conclusions মানে কি কি এফেক্ট হতে পারে suggest the possible effect on Angelic Limited's ordinary share price of the announcement of the bid মানে এই বিডটা যদি আপনার করে অ্যানাউন্সমেন্ট হয় what could be the possible effect on the share price remember এই ক্ষেত্রে আমাদের প্রথম যে জিনিসটা হচ্ছে both of the company are listed both of the company কি বলছি are listed Angelic Megagrade এখানে আমরা দুইটা শেয়ার প্রাইস বের করছিলাম একটা ছিল 5.29 আর একটা ছিল হচ্ছে কত যেন 9.05 না 10.07 তাই না যদি আপনার এরকম হয় if market believes that this bidding is not going to be successful then Angelic PLC share আসলে 5.29 ই থাকবে তাহলে কত থাকবে if bid is unsuccessful market perceives that this bid is not going to be successful it is not going to happen share price remains 5.29 তাহলে প্রথম কন্ডিশন কি ক্লিয়ার
ওকে স্যার, জি। If market believes that এই যে আপনার biddingটা it is going to be successful as it is, then Angelic PLC share will move up to 10.7. Or share price বেড়ে যাবে। If market believes that this bidding is going to be successful, but still Angelic PLC shareholders is going to negotiate further, তখন হচ্ছে share price will move beyond 10.7. We don't know how much, but that is depend on the negotiation. Am I clear? তাহলে তিনটা জিনিস এখানে হইতে পারে। একটা হচ্ছে মার্কেট বিলিভ করবে নো দিস বিডিং ইজ নট গোইং টু বি সাকসেসফুল, তাহলে হচ্ছে আপনার শেয়ার প্রাইস অ্যাজ ইট ইজ থাকবে। মার্কেট বিলিভ করবে ইয়েস দিস বিড ইজ গোইং টু বি সাকসেসফুল অ্যাজ ইট ইজ, তাইলে ওই যে আমরা ক্যালকুলেট করছি মেগা গ্রেটের যে শেয়ার প্রাইস সেটা হয়ে যাবে। যদি আমরা বিলিভ করি নো এটা আসলে ইয়া হবে আর কি, যে বিডিং সাকসেসফুল হবে বাট অ্যাঞ্জেলিক পিএলসি ইজ গোইং টু নেগোশিয়েট ফার্দার, তখন ওই শেয়ার প্রাইস উইল গো বিয়ন্ড 10.7 or 10.07, but it that will depend on the negotiation amount. We don't know how much at this point, but that will definitely go beyond 10.7. তিনটা সিচুয়েশন কি বোঝা গেছে? জি স্যার। ইয়েস স্যার, কিন্তু স্যার কোশ্চেনে যে এইটা চাইছে স্যার, এইটাই তো বুঝতে পারিনি স্যার। এই জিনিস মুশকিল বুঝছেন, এটা তো আপনাকে পরে বুঝতে হবে। কি বলছে দেখেন, suggest the possible effect on Angelic Limited ordinary share price of the announcement of the bid. সুন্দর করে বলে দিয়েছে কি এফেক্ট হইতে পারে অন অ্যাঞ্জেলিক পিএলসি's অর্ডিনারি শেয়ার প্রাইস, তার প্রাইসের উপর কি এফেক্ট হতে পারে বিকজ অফ দ্য অ্যানাউন্সমেন্ট অফ দ্য বিড, এই বিডের কারণে। স্টেটিং এন্ড এক্সপ্লেইনিং এনি অ্যাজাম্পশনস মেড ইন রিচিং আউট ইওর কনক্লুশন। এবং আপনার ওই যে অ্যাজাম্পশন কি ছিল, অ্যাজাম্পশন হচ্ছে মার্কেট ইজ হোয়াট? পারফেক্ট। এক্স্যাক্টলি, পারফেক্ট মার্কেট। পারফেক্ট না, এটাকে বলে এফিশিয়েন্ট মার্কেট। নাই আসলে পারফেক্ট মার্কেট তো ওই যে আপনার এমএম থিওরির যে পারফেক্ট মার্কেট, এটাকে বলা হবে এফিশিয়েন্ট মার্কেট। আচ্ছা, ডি সাজেস্ট স্যার একটু স্যার, পারফেক্ট মার্কেট বলতে কি স্যার যেখানে ট্যাক্স নাই সেটাকে বোঝায় স্যার? পারফেক্ট মার্কেট মানে হচ্ছে ইটস লাইক হেভেন, কোনো আপনার ইনফরমেশন অ্যাসিমেট্রি নাই, ফ্রিকশন নাই, এভরিথিং ইজ পারফেক্ট। শুনুন, পারফেক্ট ওয়ার্ড বলা যায় স্যার এটাকে। পারফেক্ট আপনি এখন বলেন ইজ দেয়ার এনিওয়ান হু ইজ পারফেক্ট? আপনি মানে আদার দ্যান যে আপনার সেন্ট, আমাদের নবী, এইগুলা বাদ দেন, মনে করেন রিয়েল ওয়ার্ল্ডে, মনে করেন ওই যে আপনাদের অলমাইটিদের ইয়াদ ছাড়া আর কি, রিয়েল ওয়ার্ল্ডে ইজ দেয়ার এনিওয়ান পারফেক্ট? না, নেই। কেউ বলতে পারবে না যে আমি পাপ করি না একটা। এক্স্যাক্টলি, ওই পারফেক্ট মার্কেট হচ্ছে ওরকম, বুঝতে পেরেছেন? সো মার্কেটে ঝামেলা আছে, দেয়ার ইজ নাথিং কল্ড পারফেক্ট মার্কেট। এনিওয়ে, সো এবার হচ্ছে সাজেস্ট এন্ড এক্সপ্লেইন any other strategies that Megagrade Limited could use to achieve growth apart from taking over the business. Second, you need to go back to the foundation of this chapter. আমরা বলছিলাম না গ্রোথের জন্য আপনার কয় ধরনের ইয়া আছে, রিমেম্বার মাই স্লাইডস। আপনি যদি আসলে ইফ ইউ রিয়েলি আন্ডারস্ট্যান্ড, তাহলে কিন্তু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইজ ভেরি ইন্টারেস্টিং। ইউ ক্যান রিলেট এন্ড ইউ ক্যান আনসার। সবগুলা দরকার নাই তো, আমি বললাম না যে একটা রিজনেবল লেভেলে অ্যানসার করতে পারলে হবে। সো কিভাবে রিলেট করতে হবে? গ্রোথের কথা যখন আমরা বলছি, you need to recall my synopsis. আমরা বলছিলাম না গ্রোথ হতে পারে হচ্ছে অর্গানিক গ্রোথ, অ্যাকুইজিশন হতে পারে, ম্যানেজমেন্ট বাই আউট হইতে পারে, বাই ইন হইতে পারে, তারপরে সেল অফ অথবা সেল ইন, অনেক ধরনের স্ট্র্যাটেজি আমরা আলাপ করছিলাম। ক্যান ইউ রিকল? ইয়েস স্যার। স্পিন অফ, হ্যাঁ স্পিন অফ, আমরা অনেক স্পিন অফ হচ্ছে বেসিক্যালি ডাইভেস্টমেন্টের ইস্যুস। তো আমরা এখানে যে কাজটা করছি দেখেন, আমাদের বলছে in order to achieve the growth what other strategies, other business strategies business might take. এইখানে যে স্ট্র্যাটেজিটা নিয়েছে that is acquisition strategy, তাই না? তাহলে অন্য কি স্ট্র্যাটেজি নিতে পারে এবার আপনি বলেন? অর্গানিক গ্রোথ, টেকেন ওভার দ্য মার্জার হতে পারে স্যার। অর্গানিক এটা তো মার্জার অ্যাকুইজিশন ভেরি সিমিলার। ম্যানেজমেন্ট বাই আউট হতে পারে, একটা হইতে পারে ম্যানেজমেন্ট বাই আউট হইতে পারে। বাই আউট হলে না, ম্যানেজমেন্ট এটা হবে হচ্ছে হ্যাঁ বাই ইন হবে। বাই আউট হলে তো আপনার এক্সিস্টিং স্যার ইন করে, এটা হতে পারে বাই করে ইন করবে, বাই ইন হতে পারে, তাই না? অন্য একটা ম্যানেজমেন্ট বাই ইন হতে পারে। কিন্তু ম্যানেজমেন্ট বাই ইন হইলেও সেটা কিন্তু দ্যাট ইজ হিয়ার ইজ অ্যান ইস্যু, বুঝছেন? আপনি যখন অ্যানসার করবেন ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। হু ইজ গোইং টু অ্যাকোয়ার? ইজ ইট দ্য ডিরেক্টরস অর দ্য শেয়ার হোল্ডার্স? আমার প্রশ্নটা কি বুঝতেছেন আপনারা? কে অ্যাকোয়ার করবে? ম্যানেজমেন্ট, ডিরেক্টররা। আমাদের এইখানে যে অ্যাকুইজিশনের কথা, এটা তো শেয়ার হোল্ডারের পার্সপেক্টিভে। সো আমি যদি বাইং করি,
So is it really going to help our shareholders? ও স্যার ওটা ম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে। তো এটা ম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে, সো এটা হবে না। সো আপনার এখানে একটা স্ট্র্যাটেজি হইতে পারে অর্গানিক গ্রোথ হইতে পারে, যে নিজে নিজে সে কোনো প্রোডাক্ট ডেভেলপ করবে, করে হচ্ছে হি ক্যান গ্রো, একটা হইতে পারে। আরেকটা হইতে পারে আমরা ওই যে সেল অফ করছি না, সেল অফ এর যে কনসেপ্ট, সেল অফ হচ্ছে instead of selling the entire business you can sell off the portion of the business. So এটা হচ্ছে when you are selling, that is sell off from your end, but the person or the business who is buying it, that is buy in, is from their end. আপনারা কি বুঝতেছেন? জি, মানে সেল অফ আমার পার্সপেক্টিভে, সো যে লোকটা এটা কিনতেছে ওই যে পোরশন অফ দ্য বিজনেস, তার জন্য এটা হচ্ছে কি বাই ইন, এটা কিন্তু ম্যানেজমেন্ট বাই ইন না, শুধু বাই ইন। সো এই ক্ষেত্রে আমরা কিন্তু ওই বাই ইন স্ট্র্যাটেজি নিতে পারি, ইনস্টেড অফ বাইং দ্য এন্টায়ার কোম্পানি অর ইনস্টেড অফ টেকিং ওভার দ্য এন্টায়ার কোম্পানি, উই ক্যান বাই দ্য probably a significant portion of the assets of that company. Am I clear? ওকে স্যার। স্যার এখানে কি বিজনেস ডাইভার্সিফিকেশন করলে কি কোনো মানে ইয়ে করা যাবে এটা? Business diversification is a very good strategy, but that is vague. আপনাকে স্পেসিফিক্যালি বলতে হবে আর কি স্ট্র্যাটেজিটা। Of course diversification একটা strategy, but diversify করবেন how? Through organic growth or through acquisition or through takeover or through sell-ins? How? সেলিংস লেখে এটা হতে পারে যে আমি যে ইন্ডাস্ট্রিতে আছি আমি তো অন্য ইন্ডাস্ট্রিতে গেলাম, বা আমি এটাই তো বললাম, বাট হাউ? আমি যে ডাইভার্সিফিকেশন করব, হাউ ইউ আর গোইং টু অ্যাচিভ দ্য ডাইভার্সিফিকেশন? এটা অর্গানিক গ্রোথ, তার নিজস্ব ফান্ড এবং যেটা ওই আপনাকে টু দি পয়েন্টে যেতে হবে। তখন আপনি বলবেন যে ইয়েস আমরা তো এটা আসলে ডাইভার্সিফাই করার চেষ্টা করতেছি। ডাইভার্সিফিকেশন আবার দুই রকম, রিলেটেড ডাইভার্সিফিকেশন, আনরিলেটেড ডাইভার্সিফিকেশন। সো আপনাকে এখানে টু দি পয়েন্টে বলতে হবে যে আপনি যে গ্রোথটা করবেন সেটা কোন ভাবে, কারণ আপনার কোশ্চেনে বলতেছে could use to achieve the growth apart from taking over the other business. টেক ওভার ছাড়া অন্য কিভাবে আমি গ্রোথটা নিতে পারি, ঠিক আছে? ডাইভার্সিফিকেশন ইউ কুড রিলেট, বুঝছেন? ডাইভার্সিফিকেশন আসলে রিলেট করা যাইতে পারে। আপনি বলতে পারেন যে ম্যানেজমেন্ট ক্যান ডাইভার্সিফাই এন্ড ইউজুয়ালি রিলেটেড ডাইভার্সিফিকেশন রেজাল্টস হায়ার লেভেল অফ গ্রোথ, এটা বলা যাইতে পারে, ঠিক আছে? আচ্ছা আমাকে একটা মিনিট একটু ইয়া দিবেন, ব্রেক দিবেন, আমি আসতেছি। জাস্ট স্যার শিওর Sure, please. সরি, হ্যাঁ, তাহলে এখন আমরা একটু নতুন ইয়াতে চলে যাই। হ্যালো, ওকে স্যার। আচ্ছা, এইখানে কি আর কোনো কোশ্চেন আছে কিনা আপনাদের এই শীটের উপর? স্যার আপাতত নাই। 52 সি নাম্বার রিকোয়ারমেন্ট একটু। হ্যাঁ, ইভ্যালুয়েট এন্ড কমেন্ট অন দ্য এফেক্ট অফ দ্য ক্যাপিটাল স্ট্রাকচার, এরকম একটা তো আমি দেখিয়েছিলাম আপনাদের। নাম্বার কতজন শুরুর যে ম্যাথটা ছিল, ক্যাপিটাল স্ট্রাকচার মানে হচ্ছে গিয়ারিং, এই যে গিয়ারিং বলে দিচ্ছে ডেট ওভার ইকুইটি, এই ফর্মুলা দিয়ে করতে হবে। cost structure, level of fixed cost operating gearing measured at contribution divided by profit before tax, এই ফর্মুলায় হচ্ছে আমার যতগুলো অপশন আছে সেগুলোর ওইটা ক্যালকুলেট করতে হবে। আর্নিংস পার শেয়ার আমার ওই যে ডেট এবং ইকুইটি যে ফাইন্যান্সিং ইয়া কার উপর কি ইফেক্ট করে সেটা ক্যালকুলেট করতে হবে। ইন্টারেস্ট, ইপিআইটি
ডিভাইডেড বাই আই, ওই ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করতে হবে, you will select the best alternative. স্যার এখানে যেটা ওই সলিউশনের ক্যালকুলেশন সবগুলো বুঝছি, জাস্ট কমেন্টটা একটু যদি কমেন্ট তো আমি করার ইয়াটা দেখিয়ে দিয়েছি না, যে কমেন্টের জন্য কিন্তু আমি কি বলেছি যে আগে প্রথমে এই 4টা ইনফরমেশন আপনি অ্যাসিমিলেট করবেন, করে দেন হচ্ছে ওটা করবেন। আপনার কি মনে আছে যে আগের দিন যে আমি একদম ইনফরমেশন গুলা কিভাবে সামারাইজ করছিলাম? স্যার একটু যদি আবার একটু বলেন। আচ্ছা, মনে করেন এখানে কি আছে, ডিসিশনটা ডেট এবং ইকুইটির মধ্যে ডিসিশন নিতে হবে, তাই না? ইয়েস স্যার। ডেট এবং ইকুইটি ফাইন্যান্স, এবং হয়তো আমার একটা এক্সিস্টিং ইয়ে আছে, একটা ক্যাপিটাল স্ট্রাকচার আছে। এখানে আমরা গিয়ারিং এ কি ইমপ্যাক্ট হচ্ছে সেটা আমরা নিলাম, ইপিএস এ কি ইমপ্যাক্ট হচ্ছে সেটা আমরা নিলাম, তারপরে হচ্ছে আর কি কি ছিল, ইন্টারেস্ট কভারেজ, ক্যাপিটাল স্ট্রাকচার, কস্ট স্ট্রাকচারে কি ইমপ্যাক্ট হচ্ছে যে ফর্মুলা দিয়ে কস্ট স্ট্রাকচারে যে চেঞ্জ হচ্ছে সেটা নিলাম, আর হচ্ছে ইন্টারেস্ট কভার যেটা সেটা আমরা নিলাম। নিয়ে আমার তো এক্সিস্টিং এর একটা রেজাল্ট আছে না? জি স্যার। তারপর গিয়ারিং এর কি ইমপ্যাক্ট হচ্ছে, ইফ ইউ গেট দ্য ফান্ডিং ফ্রম দ্য ডেট, ইকুইটির উপর কি ইমপ্যাক্ট হচ্ছে, মানে তখন হচ্ছে আপনার গিয়ারিং লেভেল, যদি আপনি ইকুইটি থেকে নেন তখন কি আপনার গিয়ারিং অবশ্যই কমে যাবে, সেটা আপনি নিলেন। ইপিএস এর উপর কি ইমপ্যাক্ট হচ্ছে, আমার এক্সিস্টিং ইপিএস 10, আমার ডেটের কারণে কি ইপিএস বাড়তেছে না কমতেছে, ইকুইটির কারণে ইপিএস বাড়তেছে না কমতেছে, কস্ট স্ট্রাকচারে আমার কি চেঞ্জ আসতেছে সেটাও আপনি কম্পেয়ার করবেন, ইন্টারেস্ট কভারেজের উপর কি ইমপ্যাক্ট আসতেছে, এক্সিস্টিং এর সাথে দুইটা নিউ যে আপনার অল্টারনেটিভ আছে ওইটাকে কম্পেয়ার করবেন, দেন ইউ উইল বি সিলেক্টিং দ্য বেস্ট ওয়ান। ওইটাকে আপনি ডিসক্রাইব করবেন এবং তারপরে হচ্ছে ইউ উইল বি সিলেক্টিং দ্য বেস্ট ওয়ান। আপনি কি এটা আগের ক্লাসে ছিলেন? মানে এই যে আগের ক্লাসে কিন্তু আমি না, আগের ক্লাসেই তো দেখিয়েছি আপনাদেরকে ছিলাম। 41 স্যার 41 ওই জিনিসটা কি আসলে গত বছর, কারণ এই ধরনের জিনিস আমি দেখিয়ে দিয়েছি কিন্তু, বুঝছেন? এবার কি পারা যাবে? জি স্যার, পারা যাবে স্যার। হ্যালো, পারা যাবে স্যার, পারা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার আমরা তাইলে বন্ড ভ্যালুয়েশনে চলে যাই, বুঝছেন? Bond valuation. Now, please complete a valuation analysis for each of the options at that hypothetical valuation date. Hypothetical valuation date of March 31st, 2016. Senior debt. Eta hocche basically I have adapted all those things from my valuation course. Eta actually I am not supposed to do, but still I am helping. But I am just trying to help. Eta দেখেন senior debt হচ্ছে মনে করেন একটা ডেট, সেটা হচ্ছে সিনিয়র ডেট, এটা হয়তো অনেক আগের ডেট ছিল বাট 1 বছর টার্মে আছে, মানে 1 বছর পরে আপনাকে রিপেমেন্ট করতে হবে, ঠিক আছে? এরকম ফেস ভ্যালু হচ্ছে 4 মিলিয়ন assumed to equate to the cost of purchasing the senior debt, 6% interest payable semi annually। তাহলে কি আমার টোটাল হচ্ছে $4 মিলিয়ন, 6% ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে সেমি অ্যানুয়াল কম্পাউন্ডিং হবে, এবং ম্যাচুরিটি ডেট 31st মার্চ 2017। আমাকে এটা ভ্যালুয়েশন করতে বলছে 31st মার্চ 2016 এর ডেটে, তার মানে 1 বছর পরে ক্যাশ ফ্লোগুলা হচ্ছে। আমরা কি বুঝতে পারতেছি? জি। কন্ডিশনগুলা, আমার ভ্যালু কত 4 মিলিয়ন, ইন্টারেস্ট রেট কত 6%, আর ইন্টারেস্টটা পেমেন্ট করতে হবে কি সেমি অ্যানুয়ালি, আর সেমি অ্যানুয়াল কম্পাউন্ডিং হবে। সেমি অ্যানুয়াল কম্পাউন্ডিং হলে কি হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর 1 বছর পরে প্রিন্সিপালটা রিপেমেন্ট হবে, ওইটার ভ্যালু কত। সো দেখেন, যদি আমি এটার ভ্যালুয়েশন করতে যাই, এটার অ্যাজ ইট ইজ ভ্যালু হবে। এটার কারণ হলো আমাকে প্রথম যে পেমেন্টটা হবে সেটা হচ্ছে 6 মাস পরে আমাকে একটা ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে, তাই না? 6 লাখ, সরি 44 মিলিয়ন ছিল 3, হ্যাঁ, টাইমস 3%। কারণ কি আমার ইন্টারেস্ট রেট ছিল কত 6% না? তাহলে 6 মাস পরে আমাকে ইন্টারেস্ট দিতে হবে হচ্ছে 1,20,000 টাকা, 4 মিলিয়নের উপর 3%। এটা কি বোঝা যায়? জি স্যার। এইটা হচ্ছে পরে আমাকে একটা ইন্টারেস্ট পেমেন্ট দিতে হবে। 12 মান্থে গিয়ে আমাকে সেম অ্যামাউন্টের আরেকটা ইন্টারেস্ট পেমেন্ট দিতে হবে। জি।
আমাকে ফলো করতে পারতেছেন তো? নেক্সট 12 মান্থ আবার আমাকে ওই যে 4 মিলিয়ন ওইটা পেমেন্ট করতে হবে। ক্লিয়ার? এটা অলরাইট, আমাদের ডিসকাউন্টিং ফ্যাক্টর ইজ 6%। তাহলে দেখেন প্রথমে যেটা হবে এইখানে, যেহেতু এটা 6 মাসের মানে হচ্ছে 6 কে আমরা 2 দিয়ে ভাগ দিলাম 3%, এটা হবে হচ্ছে অন ওভার 1.03 ডিসকাউন্টিং রেট। যেহেতু এটা 12 মান্থস, এটা হবে হচ্ছে অন ওভার 1.03। যেহেতু সেমি অ্যানুয়াল কম্পাউন্ড, এটা কিন্তু স্ট্রেট 6% হবে না। যখন আপনাকে বলবে কোয়ার্টারলি কম্পাউন্ড বা সেমি অ্যানুয়ালি কম্পাউন্ড, তখন হচ্ছে ওই যে ওইটাকে ভাগ করে নিতে হয়। এই জন্য বলে না, ব্যাংকে যারা আছেন আপনারা, এই যে এখানে অনেকেই বলছেন যে ব্যাংকে আছেন, ব্যাংকে ওই যে বলেন 365 কম্পাউন্ডিং হয়, তখন কিন্তু এফেক্টিভলি ওই রেটটা বেড়ে যায়, বুঝছেন? কম্পাউন্ড যত বেশি হবে তত বেশি আমার রেটটা বেড়ে যাবে। সো এই ক্ষেত্রে যেহেতু ইয়ারলি 2 বার কম্পাউন্ডিং হচ্ছে, আমার 6 কে 2 দিয়ে ভাগ দিলাম এবং 12 মাসে 2টা কম্পাউন্ডিং, সো এটা টু দি পাওয়ার মানে স্কয়ার হয়ে আমার রেট হবে হচ্ছে 0.94। আপনারা কি বুঝতেছেন নাকি বুঝতেছেন না? আবার একটু শেয়ার করবেন কষ্ট করে। হ্যাঁ, প্রথমে ইন্টারেস্ট ক্যালকুলেশন তো সমস্যা নাই না স্যার, ঠিক আছে। আচ্ছা, এই ডিসকাউন্টিং ফ্যাক্টর দেখেন, এই 6 মাসের না এটা 1,20,000, সো আমার ডিসকাউন্টিং ফ্যাক্টর কি 6 মাসের জন্য হবে? তাইলে আমরা যেটা করছি স্ট্রেট, যেহেতু এটা সেমি অ্যানুয়ালি, 6 মাসের ডিসকাউন্টিং ফ্যাক্টর কত হবে? 6% হচ্ছে অ্যানুয়ালি। তাহলে সেমি অ্যানুয়ালি ডিসকাউন্টিং রেট হবে হচ্ছে 6% ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 3%। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এই যেভাবে বলতেছেন তো মনে হচ্ছে কনভিন্সড না এখনো। না না স্যার, ঠিক আছে স্যার। এটা তো এবার আসেন হচ্ছে 12 মান্থসে। 12 মান্থসে এসে দেখেন আমরা নরমাল সিচুয়েশনে কি করি, এটাকে হয়তো আমরা ভাগ দিতাম। দেখেন ডিফারেন্সটা দেখাই আপনাকে, 1 ভাগ 1.06। যদি আমি বলতাম যে 6% আমরা ডিসকাউন্টিং ফ্যাক্টর, তাহলে হচ্ছে আমাদের রেজাল্ট হইতো 0.9433 এরকম হইতো। কিন্তু এখানে দেখছেন একটু ডিফারেন্স আছে, দুইটার মধ্যে ডিফারেন্স আছে না, এটা আর এটা। কেন? এটা হচ্ছে দিস ইজ বিকজ অফ ওইখানে বলে দিয়েছে সেমি অ্যানুয়াল কম্পাউন্ডিং। যখন আপনাকে বলে দিবে সেমি অ্যানুয়াল কম্পাউন্ডিং অথবা কোয়ার্টারলি কম্পাউন্ডিং অথবা ডেইলি কম্পাউন্ডিং, তখন যে ইন্টারেস্ট রেট যেটা থাকে তাকে হচ্ছে, যেহেতু সেমি অ্যানুয়াল, ইন্টারেস্ট রেটকে আমি 2 দিয়ে ভাগ দিয়ে বের করছি কত? 3%। 1.03 তাকে তখন স্কয়ার করছি। এবার আমাকে আপনারা বলেন, যদি আমি বলতাম এটা কোয়ার্টারলি কম্পাউন্ডিং, তাহলে কি হতো? 4 হইতো। 4 হইতো। আর এটা হয়তো ওখানে রেট কত? 1.5%। এক্স্যাক্টলি, এক্সিলেন্ট। যদি আমি বলি আপনার 365 কম্পাউন্ডিং, ডেইলি কম্পাউন্ডিং, 6% মানে 6% কে স্যার 365 তে ভাগ হতো। এক্স্যাক্টলি, আবার ওই পাওয়ার দিতাম কত? 365। মানে এখানে ছিল স্যার প্রতিদিনই কম্পাউন্ডিং হবে আর কি। এক্স্যাক্টলি, তখন প্রতিদিনই কম্পাউন্ডিং হবে। এই কারণে আমরা এটাকে এটা দিয়ে মাল্টিপ্লাই করছি। সো ফার ওকে? এবার বুঝা গেছে? জি স্যার। ওকে স্যার। এইবার আমরা যেটা করব, এটাকে মাল্টিপ্লাই করে দিব। তাহলে এখন থেকে নতুন একটা কনসেপ্ট শিখলাম, কম্পাউন্ডিং। যে আমার ডিসকাউন্টিং ফ্যাক্টর যখন কম্পাউন্ডিং হয়ে যাবে, আমি স্ট্রেট ওটাকে ইউজ করব না, ওই কম্পাউন্ডিং দিয়ে ভাগ করে তারপরে দিব। এইবার এটাকে হচ্ছে আমরা যে মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করে হচ্ছে যোগ করে দিলাম। ওই যে দেখেন, যে ভ্যালু সেটাই থাকবে। কারণ কি বলেন তো? কারণ এটা ডিসকাউন্টিং রেট বা ইউজ টু ম্যাচুরিটি সেটা হচ্ছে 6%। যদি আমার এরকম থাকতো ইন্টারেস্ট রেট ইজ 6% whereas মার্কেট ডিমান্ড ইজ 7%, তখন সাথে সাথে আবার এই ভ্যালু চেঞ্জ হয়ে যায়। am I clear? ক্লিয়ার। মানে যদি আপনার এই প্রশ্নটা আমি জাস্ট বলে দিতাম, এইখানে ধরেন আমি যদি বলে দিতাম 6% ইন্টারেস্ট, আর পরে আর একটা কথা বলে দেওয়া থাকতো মার্কেট রিটার্ন ইজ 7%, তাহলে কিন্তু আমি ডিসকাউন্টিং করতাম কোন রেট দিয়ে বলেন তো? 7% দিয়ে। তখন ওটা চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হতো। আমরা জায়গায় আগে একটা অঙ্ক করছিলাম যে 8% বন্ডে 10% হচ্ছে এক্স্যাক্টলি রিকোয়ারমেন্ট ছিল তাদের। একই জিনিস। আপনারা কি বুঝতে পারতেছেন নাকি পারতেছেন? এটা একবার বলবেন স্যার, পারছি স্যার। আচ্ছা, এবার আসেন অপশন 2।
অপশন 2 হচ্ছে জিরো কুপন বন্ড। এটা হচ্ছে আরেকটা কনসেপ্ট। জিরো কুপন বন্ডের প্রথমে কনসেপ্টটা আলাপ না করে নিলে এই ম্যাথটা বোঝানো যাবে না। জিরো কুপন বন্ড হচ্ছে ইউজুয়ালি জিরো কুপন বন্ড আর দোজ বন্ড হুইচ আর ইস্যুড এট ডিসকাউন্টিং প্রাইস and at the maturity date you get the nominal value. Can you follow me? Yes sir. What did I say? যে জিরো কুপন বন্ড ইউজুয়ালি এটা হচ্ছে ইস্যুড অ্যাজ, মনে করেন আমি বললাম 100 টাকা জিরো কুপন বন্ড, ঠিক আছে, জিরো কুপন বন্ড। সো এই বন্ডটাকে এমন ভাবে ইস্যু করা হবে, লেটস সে এটার দাম হচ্ছে 87 এখন, এবং এটা টার্মস হচ্ছে 3 ইয়ার্স। সো 3 বছর পরে কত পাবেন বলেন তো? 100 টাকা নমিনাল, ওই নমিনাল অ্যামাউন্ট। তার মানে এইটার যে ডিফারেন্সটা সেটা হচ্ছে আমাদের কি ইন্টারেস্ট। কিন্তু যেহেতু আমরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করতেছি, এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে কখনোই আপনি এই কাজ করতে পারবেন না, ওকে 100 মাইনাস হচ্ছে 87, তাইলে হচ্ছে আমার ইন্টারেস্ট হচ্ছে 13 ডিভাইডেড বাই হচ্ছে 3, তো আমার পার ইয়ারে ইন্টারেস্ট হচ্ছে 4.33। ইউ আর নট অ্যালাউড টু ডু দ্যাট, কারণ আপনি যখনই এটা করবেন তখন মুশকিল কি, কারণ হচ্ছে ইউ আর ইগনোরিং টাইম ভ্যালু অফ মানি। বাট সিম্পল ইন্টারেস্ট হলে হয়তো এটা হইতে পারে, বাট সিম্পল ইন্টারেস্ট মানে কাজ করে না, ইন্টারেস্টও হবে না, টাইম ভ্যালু অফ মানির জন্য এটা হবে না, ওখানে টাইম ভ্যালু অফ মানিকে অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। সো অল উই নিড টু ডু, আমাদেরকে এটাকে ফর্মুলায় ফেলে বের করতে হবে। তাহলে জিরো কুপন বন্ডের আমরা কি কনসেপ্টটা বুঝতে পারলাম, বেসিক কনসেপ্ট। আচ্ছা, এইবার আমরা এটাকে সলভ করি। সলভ হলো এই যে 3 ইয়ার টার্ম 5 million par value, yield to maturity 6%, semi-annual compounding. Again, semi-annual compounding. Semi-annual compounding হলে কি হয় বলেন তো? ইন্টারেস্ট 3% বের হবে এবং 3% পার, তার মানে হচ্ছে ওটা যেহেতু 3 ইয়ার্স, তার মানে ওটা পাওয়ার হবে কত? 6। এক্সিলেন্ট। তাহলে এটার ভ্যালু কত? 5 million পার ভ্যালু। 5 million, look, 5 million মানে হচ্ছে 5 এর পরে, ওকে। আমাদের এখন ভ্যালু, রিমেম্বার এই বন্ডের যদি আমি ভ্যালুয়েশন করি তাহলে এটা কত হবে ভ্যালু? এটার মিনস হচ্ছে 3 বছর পরে আমি তাকে কত পেমেন্ট দিব? 5 মিলিয়নই দিব। এইটার প্রেজেন্ট ভ্যালু কত? এটার প্রেজেন্ট ভ্যালু যদি আমি বের করতে চাই তাহলে হচ্ছে এটাকে আমি এখন ডিসকাউন্টিং করব, 1 ভাগ 1.03 টু দি পাওয়ার কত? 6। কেন করলাম এটা? সেমি অ্যানুয়াল কম্পাউন্ড এবং ফর 3 ইয়ার্স। এইটা টাইমস এটা, তার মানে হচ্ছে আমার বন্ডের ভ্যালু কত এখন? টোটাল 4.1 মিলিয়ন। এখন এই যে বন্ডের দাম যেটা সেই অনুযায়ী মনে করেন এটার বন্ডের দাম হচ্ছে 1000 টাকা করে, তখন আপনি ভাগ দিয়ে বের করবেন আপনার কতগুলো বন্ড ইস্যু করতে হবে। আচ্ছা স্যার, আমাদের অঙ্কে বন্ডের ভ্যালুটা দেয়া থাকলো, ইফেক্টিভ রেটটা যদি বের করতে বলে, ও তখন হচ্ছে আপনি ধরে নেবেন যে এই বন্ডের ডেনোমিনেশন আইদার 100 অথবা 1000, যেটাই আপনি ধরে নেন একই রেজাল্টই হবে। ইফেক্টিভ রেটটা যে 100 অথবা 1000 দিয়ে আপনি বের করবেন, ঠিক আছে? আচ্ছা ওকে, কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। এরপরে যেটা আছে দ্যাট ইজ কল্ড স্টেপ আপ বন্ড। স্টেপ আপ বন্ড দেখেন এটা হচ্ছে 2 ইয়ার টার্ম, 3 মিলিয়ন পার ভ্যালু, ইয়ার অনে কুপন রেট কত? 7%, মানে ইয়ার অনে ইন্টারেস্ট রেট পাবেন হচ্ছে আপনি 7%, ইয়ার 2 তে কত পাবেন? 9%। পেয়েবল অ্যানুয়ালি, মানে এই কুপন ইন্টারেস্ট ইজ পেইড অ্যানুয়ালি। yield to maturity কত? 7%। yield to maturity মানে হচ্ছে your effective interest rate is 7%. now semi annual compounding, কিন্তু এটাও semi annual compounding, এটার ভ্যালু কত হবে? তাহলে এটাকে বলে স্টেপ আপ বন্ড। স্টেপ আপ বন্ড মানে হচ্ছে আপনার আস্তে আস্তে যত বেশি আপনার ইয়ার যেতে থাকবে তত বেশি হচ্ছে আপনার ইন্টারেস্ট রেট বাড়তে থাকবে, দ্যাট ইজ কল্ড স্টেপ আপ বন্ড। বুঝা যাচ্ছে? তাহলে 3 মিলিয়ন, ইয়ার অনেক কুপন রেট কত? 7%, ইয়ার 2 তে কত? 9%, এবং ইয়ার 2 শেষে গিয়ে পুরো টাকাটা পেমেন্ট হবে। yield to maturity হচ্ছে 7%. so how do we do that? Dear sir, salam like to this also please ensure your attendance tomorrow 3:30 essentially sir, proper chemistry. Oh আচ্ছা আচ্ছা, ওকে ওকে। ওকে, আপনার ক্লাস আছে আর কি এই সময় 3:30, কালকে 3:30টায় আর কি। জি, আর রাতেরটা হচ্ছে ওটা মাসুদ স্যার নেবে, অসুবিধা নাই। তাহলে এবার দেখেন 3 মিলিয়ন ছিল হচ্ছে আমাদের ভ্যালু, তাই না? তাহলে
3 মিলিয়ন টাইমস 7% ফার্স্ট ইয়ারে, তাই না? এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারের কি, ফার্স্ট ইয়ারের হচ্ছে ইন্টারেস্ট। সেকেন্ড ইয়ারে বলছে 3 মিলিয়ন টাইমস 9%, তাই না? আচ্ছা, থার্ড ইয়ারে গিয়ে, সরি থার্ড ইয়ার না, সেকেন্ড ইয়ারে গিয়ে 3 মিলিয়ন পুরো টাকাটা আপনি পেমেন্ট করে দিবেন। এবার ডিসকাউন্টিং ফ্যাক্টর আমাদের কত ছিল? 7% হচ্ছে yield to maturity, effective interest rate 7%, we are going to apply that, এবং এটা হচ্ছে অ্যানুয়াল। অ্যানুয়াল হলেও আমাকে বলে দিয়েছে সেমি অ্যানুয়াল কম্পাউন্ডিং। তার মানে এটা হবে হচ্ছে 1 ভাগ 1.035 স্কয়ার ফার্স্ট ইয়ারে। যেহেতু আমার এটা সেমি অ্যানুয়াল কম্পাউন্ডিং, আমি ওটা এইভাবে বের করতে হবে, নট স্ট্রেট 1.07%। ক্লিয়ার? হ্যালো, জি স্যার। স্যার এটা আবার একটু বলেন তো। এইটা ঘটনা যেটা হয়েছে দেখেন 7% না, তো যেহেতু সেমি অ্যানুয়াল কম্পাউন্ডিং আমাকে কিন্তু স্ট্রেট 1.07 দিয়ে ভাগ দিলে হবে না। সো আমাকে যে কাজটা করতে হবে 1.03 মানে 7 পয়েন্টের হাফ কত, আচ্ছা আচ্ছা, সেটা করে তারপরে তাকে আবার স্কয়ার করতে হবে। ওই যেটা বললাম, আমরা যদি হাফ ইয়ারলি কম্পাউন্ডিং হয়, কোয়ার্টারলি কম্পাউন্ডিং হয়, অথবা ডেইলি কম্পাউন্ডিং হয়, ওই একই ফর্মুলা। তাহলে সেকেন্ড ইয়ারে যেটা হবে 1 স্যার আগেরটা থেকে আমরা পাওয়ার দিছিলাম প্রথম ফার্স্ট ইয়ারে। ও ফার্স্ট ইয়ারে দিছিলাম না, কারণ ওটা তো 6 মাসের যদি হয় তাহলে তো দরকার নাই। 6 মান্থস হলে আপনার ওই যে এক দিয়ে পাওয়ার হবে, এইজন্য দেই। তাহলে 1 ভাগ 1.035 টু দি পাওয়ার কত? 4 সেকেন্ড ইয়ারে। থার্ড ইয়ারে এটা সেম। এবার you multiply these two, these on times these on, and write them up, and you are done. So that's the value of the step up bond. Any confusion? 3, 4, 5. স্যার এক্ষেত্রে কি ইন্টারেস্টটা পেমেন্ট হবে ইয়ারলি? হ্যাঁ, পেমেন্ট সেমি অ্যানুয়ালি ক্যালকুলেশন করব, মানে সেমি অ্যানুয়াল কম্পাউন্ডিং হবে, এই যে পেয়াবেল অ্যানুয়ালি বলা আছে, এই যে দেখেন 3045653, ওটা দেখেন আপনারা। স্যার এই ক্ষেত্রে কি আমরা যে ইয়ার টু ম্যাচুরিটির ওটা দিয়ে ক্যালকুলেশন করব নাকি এই যে 7% আর 9% এর কোনো অ্যাকচুয়ালি তেমন কোনো ইয়ে নেই? 7% এটা তো এই বন্ডের নাম দেখছেন কি, এটাকে বলে স্টেপ আপ বন্ড। স্টেপ আপ বন্ড মানে হচ্ছে ওই যেটা বললাম, এর ক্যারেক্টারিস্টিক্স হলো যখন আপনাকে স্টেপ আপ বন্ড বলবে, এটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আপনার শুরুর দিকে ইন্টারেস্ট কম, পরের দিকে আপনার বিকজ অফ এডিশনাল রিস্ক তারা ধরে নেয় যে আমাকে বেশি পরিমাণে পে করতে হবে। প্রথম 7% পরে 9%, কিন্তু এফেক্টিভলি ওই বন্ডের একটা সিঙ্গেল আপনার ইয়া আছে, রিটার্ন আছে বা কস্ট অফ ক্যাপিটাল আছে, সেটা হচ্ছে 7%। সেটাই হচ্ছে। শুনেন, আপনার আরেকটা কোশ্চেন ছিল স্যার। আরেকটা কোশ্চেনের আগে এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করুন। বোঝার চেষ্টা হলো, আমি বললাম আমার একটা বন্ডের ফার্স্ট ইয়ারে 7%, সেকেন্ড ইয়ারে 9%, থার্ড ইয়ারে 10%। তো আমার তাহলে ওটার এফেক্টিভ রেট কত? হাউ মাচ অ্যামাউন্ট এম আই গোইং টু বুক? এটা আপনাকে সিঙ্গেল রেট বের করতে হবে, এন্ড দ্যাট সিঙ্গেল রেট ইজ ওই বন্ডের। কারণ প্রতি বছর আপনাকে বুক করতে হবে না একটা কস্ট। জি স্যার, জি স্যার। সিঙ্গেল রেটে বুক করতে হয়। আপনারা ওই যে ইসে লোনের অ্যামortization শিডিউল দেখছেন না, ফাইনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট অথবা আপনার ইসের জন্য, সেটা কিভাবে হয়? আপনার লোনের ওপেনিং ব্যালেন্স থাকে, তার সাথে এফেক্টিভ ইন্টারেস্ট দিয়ে যোগ করে তারপরে হচ্ছে আপনার ওই প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, সেখান থেকে অ্যাকচুয়াল যে ক্যাশ ফ্লো মানে আপনার ওই যে নমিনাল রেটের যে ক্যাশ ফ্লো সেটাকে মাইনাস করা হয়, পরে হচ্ছে ইউ গেট দ্য ক্লোজিং ব্যালেন্স। ওই জিনিসটাকে টু কন্টিনিউ হলে ম্যাচুরিটি ডেটে ইট বিকামস জিরো। সো দ্যাটস মানে হাউ an amortization schedule looks like. So same goes with this. এবার প্রশ্ন করুন স্যার। এই যে এখানে যে উপরে একটু স্যার উপরে যাবেন, এই যে কোশ্চেনে যেটা অপশন 1 টু 1 নাম্বারটাতে স্যার, এই যে এখানে যেরকম ভাবে এই যে 1 ইয়ার টার্ম বলেছে, এখানে যদি স্যার 7 ইয়ার টার্ম থাকতো, সেক্ষেত্রে কি 7 ইয়ারের পারপিচুইটি ডিসকাউন্টিং ফ্যাক্টরটা হতো? ও সেক্ষেত্রে আপনি 7 ইয়ারের করতে পারতেন, কিন্তু 7 ইয়ারের করলে ওটা অনেক বড় হয়ে যায়, তখন প্রতি 6 মাসে তখন হচ্ছে 14টা পেমেন্টের আপনার ইয়া করা মানে রিয়েল লাইফে কিন্তু স্যার এটাই হয়। যেমন আমাদের কর্পোরেট ওয়ার্ল্ডে দেখা যায় যে এক একটা কোম্পানি বন্ড ইস্যু করে 7 ইয়ার্স সেমি অ্যানুয়াল, ইন্টারেস্ট রেটটা সেমি অ্যানুয়ালি দেওয়া হয়। সেক্ষেত্রে স্যার ওই আমি জানতে চাচ্ছিলাম যে ডিসকাউন্ট ফ্যাক্টরটা কি তখন পারপিচুইটির মতো করে আমরা ধরবো নাকি?
না পারপাচুইটি হবে না তখন, আপনি তাহলে অ্যানুইটি ফ্যাক্টর দিয়ে বের করতে পারবেন। সরি অ্যানুইটি ফ্যাক্টর দিয়ে তখন আমারটা বের করতে হবে, রাইট? হ্যাঁ পারবেন, সেমি অ্যানুয়ালি ওটা দিয়ে করা যাবে। আচ্ছা, আরেকটা স্যার হচ্ছে যে জিরো কুপন বন্ডের যে স্যার আপনার বন্ডের ভ্যালুটা বের হয়েছে, বাকি টাকাটাই কি আমার ইন্টারেস্টটাতে না? হ্যাঁ, ডিফারেন্স ফিগারটা হচ্ছে ইন্টারেস্ট, ওটা অ্যাক্রু হবে ওভার দ্য পিরিয়ড অফ দ্য টাইম 3 ইয়ার্স। বুঝতে পেরেছি স্যার, ঠিক আছে। এবার আপনাদের চলে যাই, এই যে দেখেন এই ম্যাথটা এসছে না নভেম্বর ডিসেম্বর 2018-তে। এই ম্যাথটা যদি আপনার ওই কনসেপ্ট থাকে, এই ম্যাথটা আসলে সলভ করা খুব ডিফিকাল্ট, আসলে পারবেন না, বাট ওই কনসেপ্ট থাকলে ইউ উইল বি এবল টু সলভ। এবার দেখেন, সাপোজ ইওর কোম্পানি নিডস টু রেইজ 45 মিলিয়ন টাকা and you want to issue 30 years bond for this purpose. তাহলে বন্ডের মেয়াদ কত? 30 years. Assume that required rate of return on the bond will be 6% and you are evaluating two issue alternatives. A semi-annual coupon bond with 6% coupon rate and a zero coupon bond, your company's tax rate is 35%. তাহলে কি হলো? দুইটা হইতে পারে, একটা হচ্ছে semi-annual coupon bond with 6% coupon rate. So by this time এই যে semi-annual coupon bond মানে হচ্ছে যে অপশন অনে যেটা, এইটাকে ওই যে কুপন বন্ড বলে। আমরা কি বন্ড গুলা বুঝতে পারতেছি? বন্ডের ক্যারেক্টারিস্টিক্স, যখন আমি semi-annual coupon bond বলতেছি, দ্যাট মিন্স আমার হচ্ছে যখন টাইমটা আসতেছে আমি কি করে দিচ্ছি, semi-annual মানে কি প্রতি 6 মাস পর পর আমাকে ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি স্যার। এইটা না বুঝলে কিন্তু সলভ করা যাবে না রে ভাই। বুঝতে পেরেছি। আবার একটু বলেন স্যার। সেমি অ্যানুয়াল কুপন বন্ড উইথ যেভাবে আমরা করছিলাম না, সেম। তার মানে হলো ইন্টারেস্টটা পেমেন্ট হবে সেমি অ্যানুয়ালি, আর প্রিন্সিপালটা হচ্ছে একদম 30 বছরের শেষে গিয়ে পেমেন্ট হবে। আচ্ছা, জিরো কুপন বন্ড তো আপনি জিরো কুপন বন্ড মানে হচ্ছে মিলিয়ন টাকা এখন রেইজ করব, বাট উইথ ইন্টারেস্ট আমি হচ্ছে এটাকে ওই যে 30 বছর পরে পেমেন্ট করব। সো এটা কিন্তু 45 মিলিয়ন না, ইটস আদার ওয়ে অ্যারাউন্ড। মানে এখন আমার 45 মিলিয়ন দরকার, কোম্পানি নিডস টু রেইজ 45 মিলিয়ন। ওকে, সো আমি জিরো কুপন বন্ড ইস্যু করব, দ্যাটস ফাইন। এমন ভাবে ইস্যু করব যেন এখন আমি 45 মিলিয়ন পাই, এবং সেটার রেট কত, রেট অফ রিটার্ন কত, 6 মিলিয়ন। এটা কিন্তু জাস্ট আদার ওয়ে অ্যারাউন্ড। কি ট্রাই টু শুনেন, জিরো কুপন বন্ড একটু আগে আমরা কি বলছিলাম? জিরো কুপন বন্ড হচ্ছে আমরা ইস্যু করতেছি, লেটস সে ইফ ইট ইজ 100 টাকা বন্ড, আমি ডিসকাউন্ট ইস্যু করতেছি এবং এট দ্য ম্যাচুরিটি ডেট আই নিড টু পে দ্য নমিনাল ভ্যালু, দ্যাট ইজ 100 টাকা। ওকে, এখন এইখানে আমাকে বলছে কি, এখন আমি জিরো কুপন বন্ড ইস্যু করব, ফাইন, বাট এখন আমার দরকার কত, 45 মিলিয়ন। সো 45 মিলিয়ন তো আমি ইস্যু করব জিরো কুপন বন্ড থেকে, ইস্যু করে কালেক্ট করব, বাট হাউ মাচ উইল বি মাই রিপেমেন্ট ভ্যালু আফটার 30 ইয়ার্স, দ্যাট ইউ নিড টু ক্যালকুলেট। কারণ কি 6% হচ্ছে আমার রেট, এফেক্টিভ রেট। সো 6% অ্যাপ্লাই করে আমার কত পেমেন্ট করতে হবে সেটা আপনাকে বের করতে হবে, আমি করাইলে বুঝবেন। বাট বেসিকটা বুঝতেছেন কিনা, হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট? এখন ডিসকাউন্টিং ভ্যালুটাই হচ্ছে 45 মিলিয়ন। এক্স্যাক্টলি, ডিসকাউন্টেড ভ্যালু ইজ 45 মিলিয়ন, বাট নমিনাল ভ্যালু আমি জানি না। বুঝে গেছে? Yes sir. Company's tax rate is 35%. Okay, how many of the coupon bond would you need to issue to raise 45 million? How many of the zeros would you need to issue? Coupon bond কতগুলো ইস্যু করতে হবে, জিরো কুপন বন্ড কতগুলো ইস্যু করতে হবে। So by this time we understand the difference between coupon bond and zero coupon bond. কুপন বন্ড এবং জিরো কুপন বন্ডের ডিফারেন্স বুঝে গেছেন না? এখন দেখেন কুপন বন্ড, কুপন বন্ড কতগুলো আমি ইস্যু করব। কুপন বন্ডের ক্যারেক্টারিস্টিক্সই হলো, আমার এখন 45 মিলিয়ন দরকার, ফাইন, আপনি 45 মিলিয়ন এখনই পাবেন, এন্ড সেমি অ্যানুয়ালি আপনি ইন্টারেস্ট দিবেন। এই তো জিরো কুপন বন্ডে, এই কুপন বন্ডের ক্যারেক্টারিস্টিক্স এরকম না? এখন হচ্ছে আমি কত ইস্যু করব, 45 মিলিয়ন টাকার বন্ড ইস্যু করব। হ্যালো স্যার, এখন আমি 45 মিলিয়ন টাকার বন্ড ইস্যু করব, কুপন বন্ড ইস্যু করব। সো হাউ মেনি বন্ড ডু উই নিড টু ইস্যু? বন্ডের ভ্যালু কত করে ধরবো বলেন? 100 ধরেন। 100 ধরি।
তাহলে যদি আমি 100 টাকা করে বন্ডের ভ্যালু ইস্যু করি তাহলে 4,50,000 বন্ড আমাকে ইস্যু করতে হবে। সো এট দ্য রেট অফ কত 100 টাকা বন্ড। এটা কি বোঝা যায়? তাহলে হাউ মেনি বন্ডস ডু ইউ নিড টু ইস্যু কুপন বন্ড? 4,50,000। এখন যদি আমি জিরো কুপন বন্ড ইস্যু করতে চাই, জিরো কুপন বন্ড, আমার টাকা দরকার 45 million, that is okay. In 30 years time rate is 6%. Rate কত? 6%. এবং ইয়া কত সেমি অ্যানুয়ালি মনে হয় ওটা ছিল না সেমি অ্যানুয়ালি। হ্যাঁ সেমি অ্যানুয়ালি। তাহলে আমি যদি 100 টাকা 30 বছর পরে পাচ্ছেন সেমি অ্যানুয়ালি লিখে দেই, তাহলে আবার গন্ডগোল পাকায় ফেলবেন। So what is the present value of that bond? The present value of that bond will be 100 divided by 1.03 to the power কত? 60. 60. Excellent. একটু বুঝতে পারছি। 60 স্যার। সবাই ক্লিয়ার কিনা ফর্মুলাটা? জি স্যার ক্লিয়ার। ক্লিয়ার। তাইলে আমার ওইটার ভ্যালু কত হবে খেয়াল করছেন? 16 টাকা 97 পয়সা ভ্যালু হবে। এখন আমাকে বলেন হাউ মেনি বন্ডস ডু উই নিড টু ইস্যু? যদি আমার 45 মিলিয়ন টাকা দরকার হয় এইটা ভাগ এইটা, সো আমাকে আজকের দিনে এতগুলা বন্ড ইস্যু করতে হবে। 26 লাখ। এটা আবার রিপিট করেন। এটা আবার রিপিট করব। আচ্ছা জিরো কুপন বন্ডের ক্ষেত্রে আমরা কি বলেছি? আমার টাকা দরকার কত? 45 মিলিয়ন। কিন্তু ইটস নট দ্যাট স্ট্রেট ফরওয়ার্ড। আমি কিন্তু এখনই যদি বলি যে কত 45 মিলিয়ন ভাগ ওই যে কুপন বন্ডের মতন 100 টাকা দিয়ে ভাগ দিলে হবে না। কারণ কি জিরো কুপন বন্ডের ক্যারেক্টারিস্টিক্সই হচ্ছে এরকম যে আমরা উই ইস্যু দ্য জিরো কুপন বন্ড এট ডিসকাউন্টেড প্রাইস টুডে so that after 30 years time or in 30 years time the bondholder is going to get 100 টাকা। স্যার তাহলে আমার এখন কয় করতে হবে? সো আমি তখন হচ্ছে ওই 100 টাকা যে 30 বছর পরে পেমেন্ট করব ওটার প্রেজেন্ট ভ্যালু কত? ওটার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে এই যে বের করলাম 100 ডিভাইডেড বাই, যেহেতু এটা সেমি অ্যানুয়ালি হচ্ছে কম্পাউন্ডিং হবে 6% এর, ওটা হচ্ছে 3% টু দি পাওয়ার, যেহেতু আমার 30 ইয়ার্স 60 দিয়ে আমরা এটাকে কি করলাম আর কি পাওয়ার দিলাম। পাওয়ার দিয়ে আমরা প্রেজেন্ট ভ্যালু পাইলাম কত? 16.97। তার মানে 100 টাকার যে জিরো কুপন বন্ড আছে উই নিড টু সেল এট 16.97 পার। এটা স্যার প্রেজেন্ট ভ্যালু, আজকের ভ্যালু স্যার। 16 টাকা 97 পয়সা কি ওই জিরো কুপনটা আজকের দাম? ইয়েস। এখন আমাকে ওই কোশ্চেন হলো যে তাইলে আমরা কতগুলা জিরো কুপন বন্ড ইস্যু করব? আমার একটা বন্ডের দাম তো 16 টাকা 97 পয়সা। তাহলে এই যে 45 মিলিয়ন ডিভাইডেড বাই 16.97, so that is the number of zero coupon bond you need to issue. স্যার বুঝলাম। স্যার কুপন বন্ডের ক্ষেত্রে ইন্টারেস্ট যেটা হবে এটা আলাদা করে পেমেন্ট করতে হবে, তো হ্যাঁ সেপারেটলি পেমেন্ট হবে। আর জিরো কুপন বন্ডের মধ্যে হচ্ছে ওই মূল ভ্যালুটার মধ্যে ইন্টারেস্টটা ইনবিল থাকবে। এখন কি হচ্ছে এটা প্রত্যেকটা বন্ডে। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড কুপন বন্ড, জিরো কুপন বন্ড, স্টেপ আপ বন্ড আসলে আপনাদের ওরকম আসবে না। তারপর আমি 30 বছর পরে টোটাল কত টাকা পেমেন্ট করছি দেখানো যাবে? 30 বছর পরে কত টাকা পেমেন্ট হচ্ছে সেটা পরের কোশ্চেনে আছে, আগে স্টিক টু দিস ওয়ান। সরি স্যার। এটা আর কোনো কোশ্চেন আছে কিনা? নো স্যার। ওকে, মুভিং অন। আমার সেকেন্ড কোশ্চেন ছিল হচ্ছে বন্ড ভ্যালুয়েশন ইন 30 years time, what will your company repayment be if you issue the coupon bonds and what if you issue the zero coupon bond? যে আপনার কুপন বন্ড ইস্যু করলে কত রিপেমেন্ট হবে, জিরো কুপন বন্ড ইস্যু করলে কত রিপেমেন্ট হবে। দেখেন যদি আমি কুপন বন্ড ইস্যু করি তাহলে হচ্ছে আমার যে রিপেমেন্ট হবে, দেখেন আমার প্রতি 6 মান্থসে কি একটা ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে না? 6 মান্থসে ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে। তাহলে 30 বছর পরে, রিমেম্বার 30 বছর পরে গিয়ে আমাকে বেসিক্যালি ওই যে 45 লাখ টাকা আছে ওইটা দিতে হবে প্লাস লাস্ট 6 মান্থের ইন্টারেস্ট দিতে হবে। এটা কি বলতে যায়?
ইনটু জি স্যার বুঝেছি স্যার 1.03 স্যার কারণ হচ্ছে বাকি ইন্টারেস্ট গুলো আমরা পিরিয়ডিক্যালি দিয়ে দিচ্ছিলাম এইজন্য দ্যাটস ওয়াই। হ্যাঁ সরি এটা 1.03 না, এটা হবে 0.03। বাকি ইন্টারেস্ট তো আমি পিরিয়ডিক্যালি দিয়ে দিয়েছিলাম, সো আমাকে স্যার বুঝি নাই। টোটাল পেমেন্ট করতে হবে এটা। মানে দেখেন কুপন বন্ডের ইয়াটা কি, টার্মসটা কি, প্রতি 6 মাসে আমাকে ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে। হ্যাঁ তার মানে ওই ইন্টারেস্ট কি আপনি পাইল আপ করতেছেন নাকি পেমেন্ট করে দিচ্ছেন? পাইল আপ করতেছি। কই পাইল আপ করতেছেন? প্রতি 6 মাস পর পর আপনারা দিয়ে দিতে হচ্ছে না? পেমেন্ট করতেছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ সরি। ইউ আর পেইং ইট আপ। তার মানে যেটা হচ্ছে 30 বছর টাইমে গিয়ে আপনার শুধু লাস্ট 6 মান্থের ইন্টারেস্ট ডিউ থাকবে। হ্যাঁ 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 এই লাস্ট 6 মান্থের ইন্টারেস্ট আমরা নিলাম যে ও আচ্ছা 3% মানে ওই যে ঠিক আছে ঠিক আছে আর হচ্ছে 45, বুঝছি। ফাইনাল পেমেন্ট হবে হচ্ছে এটা। আচ্ছা ঠিক আছে স্যার এর মানে কি আমরা বলতে পারি যে দুইটার খরচ আসলে সেম, দুইটার ওভারঅল পেমেন্ট হচ্ছে সেম? এইটা কিন্তু আমি এখনো বলতেছি না দুইটার ওভারঅল পেমেন্ট সেম। আপনারা আগে ওইদিকে যায় না, আগে মেইন জিনিসটা দেখেন। এবার আসেন হচ্ছে দুইটার ওভারঅল পেমেন্ট সেম হবে কেমনে? দুইটার ক্যারেক্টারিস্টিক্সই তো ডিফারেন্ট। ওভারঅল পেমেন্ট সেম হবে না, কারণ হচ্ছে আপনার ক্যাশ ফ্লো প্যাটার্ন এক একটা এক এক রকম ভাবে হচ্ছে। আচ্ছা এবার জিরো কুপন বন্ডে আমার পেমেন্ট কত হবে? জিরো কুপন বন্ডে কত পেমেন্ট হবে বলেন তো? হবে যে নাম্বার অফ শেয়ার কে 100 দিয়ে গুণ করতে হবে। 2651 গুণ করলে হবে স্যার টাইমস 100 এটা, অথবা আপনি ওই যে 45 লাখ টাইমস হচ্ছে 1.03 টু দি পাওয়ার 60 দিলে একই রেজাল্ট আসবে। বোঝা যায় নাকি বোঝা যায় না? জি স্যার। মানে শিওর তো? স্যার আরেকবার বলেন প্লিজ। স্যার এটা আরেকবার বলেন স্যার। জিরো কুপন বন্ডের আমার ক্যারেক্টারিস্টিক্স কি বলছি যে আমার ফাইনালি নমিনাল ভ্যালু দিয়ে আমি পেমেন্ট করব, তাই না? তো আমার টোটাল নাম্বার অফ বন্ড কত? এই যে 2.6 মিলিয়ন, পার বন্ডের ভ্যালু ছিল 100, এটা দিয়ে মাল্টিপ্লাই করে যে টাকা হয় দ্যাট ইউ নিড টু পে এট দ্য ম্যাচুরিটি। ঠিক আছে? হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার। স্যার অল্টারনেটিভ এটা কি বললেন জানো? অল্টারনেটিভ ওয়ে হচ্ছে এই যে 45 মিলিয়ন টাইমস হচ্ছে 1.03 টু দি পাওয়ার হচ্ছে 60। আচ্ছা ওকে তো একই হওয়ার কথা। এর মানে স্যার আমি ফিউচার ভ্যালু বের করলে পেয়ে যাচ্ছি তো 1.03 টু দি পাওয়ার 60 ঠিক আছে একই হয়েছে। আচ্ছা এইবার আসেন হচ্ছে মন ভ্যালুয়েশন থার্ড অন। Based on your answer A and B, why would you ever want to issue zeros? কেন আপনি জিরো কুপন বন্ড ইস্যু করতে চাবেন? To answer, calculate the firm's after-tax cash outflow for the first year under two different scenarios. Assume IRS amortization rule applies for zero coupon bonds. এটা বেসিক্যালি IRS মানে হচ্ছে ইনল্যান্ড রেভিনিউ সিস্টেম। এটা আমেরিকান কোন একটা বই থেকে নিশ্চয়ই অ্যাডাপ্ট করছে, বোঝা যাচ্ছে। সো এইখানে মেইনলি যে জিনিসটা জানতে চাচ্ছি ক্যাশ আউটফ্লো কত হবে ফার্মের, ঠিক আছে? আফটার ট্যাক্স ক্যাশ আউটফ্লো কত হবে এবং হচ্ছে ট্যাক্স কে কনসিডার করে কত আউটফ্লো। ওকে 35% ইজ দা ট্যাক্স। যদি আমরা 3 নাম্বারকে অ্যানসার করতে চাই, দেখেন আমি যদি প্রথমে কুপন বন্ডের কথা বলি, কুপন বন্ডেরটা কুপনের এখানে লিখি, আমার ইন্টারেস্ট কত হবে বলেন তো এক বছরে? আমার একটা অ্যাকাউন্টিং ইয়ার, থিংক অফ অ্যান অ্যাকাউন্টিং ইয়ার এখন, যে আমার প্রতি বছরে কি হবে, আমার যে বছরটা আছে ওই বছরের আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে আমি কি করব, একটা ইন্টারেস্ট চার্জ করব, সেই ইন্টারেস্টটা আবার হচ্ছে ট্যাক্সে অ্যালাউয়েবল হবে। সো আমার 45 মিলিয়ন টাইমস 6%, এখন কিন্তু আমরা অ্যাকাউন্টিং এ চলে এসেছি, প্রপার অ্যাকাউন্টিং। তাহলে আমার অ্যাকাউন্টিং এ ইন্টারেস্ট ছিল কত? 27 লাখ টাকা। এইটুকু কি বোঝা যায়? আমি এক বছরে ইন্টারেস্ট চার্জ করছি কত? 27 লাখ। এই ইন্টারেস্টটা কি ট্যাক্সে অ্যালাউয়েবল না? यस 35 ইয়ে পাবো সেভিংস পাবো। যদি আমি ট্যাক্সটা বাদ দেই 0.65 করি তাহলে হচ্ছে দ্যাট ইজ মাই নেট আউটফ্লো। এটা কি বোঝা যায়? আচ্ছা আমি অ্যাকচুয়াল ক্যাশ আউটফ্লো কত সেটা বের করলাম। এটা একটু ডিফারেন্ট কালার করে দিই, ঠিক আছে? এইবার এইখানে কত হবে জিরো কুপন বন্ডে? জিরো কুপন বন্ডে কিন্তু আমার কোনো আউটফ্লো নাই, আছে 30 ইয়ার্স এর পরে পেমেন্ট করতেছি ইন্টারেস্ট সহকারে। 30 ইয়ার্স এর পরে পেমেন্ট করব, কিন্তু আমি তো একটা এফেক্টিভ রেটে আমি কিন্তু অ্যাক্রু করে যাব, বুঝছেন? ইন্টারেস্ট কিন্তু ঠিকই আমি অ্যাক্রুয়াল করে যাব।
আর আমেরিকা তো আপনার ক্যাশ বেসিস না হলে ওরা অ্যাডপ্ট করে না। আপনার আমেরিকায় যেটা হয় বা ইন রিয়েল লাইফে যেটা হওয়া উচিত যে পরিমাণ আপনি অ্যাক্রুয়াল করতেছেন অ্যাক্রুয়াল বেসিসে কনসেপ্ট বেসিসে সেই পরিমাণে ট্যাক্স বেনিফিট আপনার পাওয়া উচিত। ইভেন বাংলাদেশেও পাওয়া উচিত, কিন্তু ট্যাক্স লয়ের ওই যে সেকশন 35 এ বলা আছে না আইএফআরএস অনুযায়ী স্টেটমেন্ট করতে হবে। সো আইএফআরএস মানে তো আপনার ওই যে অ্যাক্রুয়াল বেসিসে করি দেখেন, তার মানে try to understand, visualize what is going to happen. আমি জিরো কুপন বন্ড ইস্যু করছি, আমার জিরো কুপন বন্ডের একটার দাম কত 16 টাকা 97 পয়সা হয়েছে। এক বছর পরে আই এম লেফট উইথ 29 ইয়ার্স, তাই না? ওই টাইমে আমার জিরো কুপন বন্ডের ভ্যালু কত? 100 ডিভাইডেড বাই 1.03 টু দি পাওয়ার কত? ওই যে এর ডাবল কত? 58. That is basically the value. তাইলে দুইটার যে ডিফারেন্স হবে 18 মাইনাস এটা, এটুক কি বলেন তো? এটা হচ্ছে আমার ইন্টারেস্ট এক বছরের ইন্টারেস্ট পার শেয়ার। তো এইটাকে যদি আমি এটা দিয়ে মাল্টিপ্লাই করি, দ্যাট ইজ আওয়ার টোটাল ইন্টারেস্ট, তাই না? Yes, sir. Yes, sir. Total interest, effectively we are not going to pay the total interest, rather we are going to save the tax on that, because there is no outflow when you issue the zero coupon bond in those years unless the maturity comes in. তার মানে এই বছরটায় আমার বেসিক্যালি 0.35 এই অ্যামাউন্টের ট্যাক্স সেভ হবে, আমার ইনফ্লো হবে। এইটা টোটাল ইন্টারেস্ট বের করার জন্য, টোটাল ইন্টারেস্ট বের করার জন্য আমরা ওদিকে যাচ্ছি কেন? আমরা 45 লাখ টাকা এখন পাচ্ছি, 45 মিলিয়ন টাকা, আর সর্বশেষ যেটা দিচ্ছি দুটার মধ্যে ডিফারেন্সটাই তো ইন্টারেস্ট না? আমি তো এক বছর পরের কথা বলছি, পার ইয়ারে কি এফেক্ট হবে তাই। ওই টাকাটারে 30 দিয়ে ভাগ করে দিলে স্যার? ওইটা তো হচ্ছে পুরো 30 বছর। নো, ওইটা আমি কি বললাম, ওইটা তো হচ্ছে আপনার স্ট্রেট লাইন হয়ে গেল। স্ট্রেট লাইন ওইটা তো হলো না। এফেক্টিভ ইন্টারেস্ট রেট কি ওইভাবে ক্যালকুলেট করে না? না না, ওটা তো প্রথমে দেখাছেন স্যার। হ্যাঁ, ওটা এক্সপেক্ট করবে না, বুঝতে পেরেছেন? সো কুপন বন্ডের ক্যালকুলেশন কি বুঝছেন? যে আমার আউটফ্লো হবে এখানে নেট অফ ট্যাক্স আউটফ্লো, এটুকু বুঝছেন। তারপরে যখন জিরো কুপন বন্ড হবে, জিরো কুপন বন্ডে বেসিক্যালি আমার ভ্যালুটাকে রিক্যালকুলেট করতে হবে যে আমার পরের বছরে কত ভ্যালু হবে। ওই যে 100 টাকাকে আবার হচ্ছে আমরা ওই যে 29 বছর বাকি সেই সময় দিয়ে হচ্ছে আমি ভ্যালু বের করলাম, বের করে আমি এফেক্টিভলি আমার কত ইন্টারেস্ট আমি অ্যাক্রু করলাম বাই দিস টাইমে সেটা বের করলাম। আমার আগে ভ্যালু ছিল কত? 16 টাকা 97 পয়সা। এক বছর পরে ভ্যালু কত হচ্ছে? 18। দুইটার ডিফারেন্স কত? ডিফারেন্স কত? 1.03। সো আমার এতগুলা বন্ডে টোটাল কত ইন্টারেস্ট হয়? তাহলে টোটাল ইন্টারেস্ট আমি বুক করতেছি এত, ওকে ফাইন। কিন্তু এফেক্টিভলি কি আমি এই টাকা দিচ্ছি? এটা তো শুধু অ্যাক্রু করতেছি, এই টাকা কি দিচ্ছি আমি? না না, এই টাকা তো দিয়ে, এই টাকা হচ্ছে আমি পাইল আপ করতেছি, আমি অ্যাক্রু করে রাখতেছি। ইন দ্য এন্ড অফ 30 ইয়ার্স আই এম গোইং টু রিপে ইন ফুল। তাইলে এই বছরে আমি বেসিক্যালি এই ইন্টারেস্টটা করব, ওই যে আপনার অ্যাক্রু করব, বেনিফিট পাবো আর কি। তারপরে হচ্ছে ওইটার উপর আমার ট্যাক্স বেনিফিট পাবো 9,59,100। আমরা কি বুঝতে পারছি? Yes, sir. আচ্ছা স্যার, এই 16 টাকা 97 পয়সা যেটা স্যার এক বছর পর 18 টাকা কয় পয়সা হলো, এইটাই স্যার 30 বছর পর গিয়ে 100 টাকা হবে স্যার। এই ভ্যালুটাই 30 বছর পর বাড়তে বাড়তে 100 যাবে। 28 বছরে গেলে আবার এটার ভ্যালু বাড়তে থাকবে, 27 বছরে গেলে আবার বাড়তে থাকবে। এইভাবেই তো আপনার অ্যাক্রু করে করে না 100 হচ্ছে। আচ্ছা, বুঝছেন? তাহলে আমাদের কোশ্চেন কি ছিল দেখেন, based on your answer A and B, why would you ever want to issue zeros? কেন আপনি জিরো কুপন বন্ড ইস্যু করতে? We want to issue zero coupon bond because we want to save the cash flows in the years of zero coupon bond. কারণ হচ্ছে শুরুর দিকে আমাকে বা ওই ইয়ার গুলাতে we don't need to give any sort of interest payment। তারপরে টু অ্যানসার ওইটা দিয়ে আপনি বলবেন, বলার পরে হচ্ছে আপনার ক্যাশ আউটফ্লো এবং ইনফ্লো এটা দেখা জিরো বন্ড আমার ইয়া হয়, এবং জিরো কুপন বন্ড ইস্যু করলে আমার ক্যাশ ফ্লোটা যে ইনফ্লো হিসাবে আসে। ওই জিনিসটা ওইভাবে বলতে পারা যাবে? জি স্যার, স্যার করা যাবে। আচ্ছা, তাহলে স্যার এক্সেল ফাইলটা একটু স্যার গ্রুপে দিয়ে দিবেন একটু, সরি
এক্সেল ফাইল এটা কি সেভ করে গ্রুপে দিয়ে দিতে বলতেছেন একটু তাই? দিলে স্যার খুব হেল্পফুল হবে স্যার। ভালো হবে। সেটা ভিডিওই থাকবে না স্যার? তারপর একটু স্যার যদি মানে ইয়েতে দিয়ে দেন আর কি, ফেসবুক গ্রুপে দিয়ে দিলে আমরা একটু স্যার লিংকগুলো দেখলেও একটু স্যার আমাদের চ্যাটেও দিতে পারবেন স্যার, গ্রুপ চ্যাটে ফাইল ইনসার্টের অপশন আছে। এটা হচ্ছে আজকে কিবার থার্সডে, কিন্তু আমরা তো আসলে পেছায় যাচ্ছি বুঝছেন। পেছায় যাচ্ছি বলতে হচ্ছে আমার যে প্ল্যান ছিল আজকে এই যে পোর্টফোলিওটাও দেখাবো, সেটা তো হইলো না। কি হবে বলেন? স্যার এটা তো আসবে না নাকি, তাহলে দেখি কি করব। হ্যাঁ আপনাদের মিটিং হয়েছে যেগুলো আর আসবে না, তাহলে এটা দেখতে কেন? আপনারা মিটিং এ বলছি, এটা তো আসলে নিশ্চিত করে বলা যায় না। আচ্ছা এখন আমাকে বলেন, আজকে তো আমাদের অলমোস্ট শেষ হয়ে এসেছে, আমরা কি করব নেক্সট দিনে? মানে ডু ইউ ওয়ান্ট মি টু রান থ্রু দ্য পোর্টফোলিও থিওরি এন্ড দ্য কোশ্চেন হুইচ কেম ইন? পোর্টফোলিওটা স্যার কালকে শুরুতে একটু দেখা দিয়ে তারপরে স্যার করাই দেন স্যার, একটু করাই দেন, জানার দরকার আছে, পরীক্ষা চলে আসতে পারে। আচ্ছা ওই যে কেউ একজন বললেন না যে আপনাদের এটার সলিউশন আছে, কে একজন যেন বললেন না, ওই সলিউশনের স্ক্রিনশটটা আপনি একটু গ্রুপে দিয়ে দিয়েন তো। আমি একটা সলিউশন করছি, আই জাস্ট ওয়ান্ট টু ডাবল চেক, বুঝছেন? ওকে স্যার, আমি দিয়ে দিব স্যার, গ্রুপে দিয়ে দিব স্যার। এটা আসলে খুব ইজি ম্যাথ, তারপরে একটু চেক করে নেওয়া ভালো। আচ্ছা শুধু স্যার এই যে স্যার ওয়েটের অ্যাজাম্পশন গুলো একটু ডিফারেন্ট, এখানে যখন ওয়েট 100 আছে 50-50 আছে, ওখানে স্যার ওয়েটের অ্যাজাম্পশন গুলো শুধু ওরা ডিফারেন্টলি করছে, এক্স ওয়াই ওয়াই। আমাকে দেন, আমি ওটা দেখলেই বুঝবো, অসুবিধা। আচ্ছা এবার দেখেন আমাকে ওই যে আপনারা হেল্প করেন, নেক্সট যে ক্লাসটা নিব, নেক্সট ক্লাস তাহলে আপনারা চাচ্ছেন এই পোর্টফোলিওটা দেখাইতে, তাই তো? জি স্যার, জি স্যার। এটা গেল হচ্ছে আমার পোর্টফোলিও। আচ্ছা জিনিস আছে সেটা হচ্ছে যে একজন আপনারা আমাকে ইয়া দিয়েছিলেন, এই যে ভ্যালুয়েশনের ম্যাথ দিয়েছিলেন, দেখতে পারেন আমি একটা নতুন শীট ওপেন করছি। জি দেখা যাচ্ছে, এক্সেল বলতেছি, পাওয়ার পয়েন্ট। এইখানে আপনারা মনে হয় ভ্যালুয়েশনের কিছু ম্যাথ দিয়েছিলেন, এই যে জুনের 14 টু ভিসি, তারপরে হচ্ছে এইগুলা আমি সামারাইজ করছি। আপনারা কি এইগুলা আমাকে সলভ করতে বলেন, নাকি হচ্ছে কোনো একটা পার্টিকুলার দেখে সবগুলা পার্টিকুলার ইয়ার দেখে সবগুলা সলভ করতে বলেন? আমার মনে হয় স্যার পার্টিকুলার একটা করলে আমাদের জন্য ওভারঅল আইডিয়া হবে, যেহেতু মাসুদ স্যার বোধহয় এটা করবে না, কারণ একটা তো আসলে কোশ্চেন সবগুলোই আমাদের অ্যানসার করতে হবে। এবং কিছু স্যার একটা পার্টিকুলার ইয়ার পুরাটাই চাই স্যার, এক পুরো ইয়ারটা স্যার কিভাবে তাহলে সেক্ষেত্রে পারবো না, বুঝছেন? এই যে এটা ওই ভ্যালুয়েশনের এই ম্যাথ, কিন্তু সেক্ষেত্রে আমি পারবো না পুরোটা দেখো। আমার মনে স্যার এটা করে দেন স্যার, এগুলো করা জরুরি স্যার। না এখন জরুরি মানে কোনটা আপনারা চান আর কি? আমাকে তো ওই যে ক্লাস আছে একটা, সো আমাকে যে কোনো একটা, ইদার অফ দ্য অপশন একটা জিনিস হইতে পারে, বুঝছেন? আপনারা একটা কাজ করেন, এই মে জুন 2018 আছে না? জি মে জুন 2018 আপনারা ওইটা খুব ভালো করে দেখবেন। ওইখানে তো আমি দেখি যে অনেকগুলা ম্যাথ আসলে একদম কমন আসছে হচ্ছে আপনার বই থেকে এসছে, তারপরে আমি যে শীটগুলো ফলো করি ওইখান থেকে ম্যানেজিং রিস্ক আসছে। সো যেগুলা বই থেকে এসছে এবং ইয়া আসছে, স্টিল আই উইল বি ডিসকাসিং দ্যাট। আপনাদের যদি ওটা পড়া থাকে তাহলে হচ্ছে আমরা ক্লাসটা খুব সুইফটলি যেতে পারবো আর কি। তাহলে আমরা নেক্সট ক্লাসে যেটা করবো, উইল স্টার্ট উইথ পোর্টফোলিও ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে উইল ডু দিস ভ্যালুয়েশন, এই যেগুলো আপনারা গ্রুপে দিয়েছেন এই ভ্যালুয়েশনের ম্যাথগুলো খুব সুইফটলি শেষ করব। করার পরে মে জুন 2018 লাস্ট মনে করেন 30 মিনিটসে এটাই করব। বাট আপনাদের প্রশ্ন কমাইতে হবে, তাহলে কিন্তু আসলে সম্ভব হবে না, ঠিক আছে? বাট আমি হয়তো যেটা করতে পারি, নেক্সট যেহেতু লাস্ট ক্লাস, আমি হয়তো 15-20 মিনিট হয়তো একটু এডিশনাল নিয়ে দিলাম আপনাদেরকে, দ্যাট আই এম গোইং টু ডু। স্যার অ্যাকচুয়ালি আমার একটাই ছিল যে মাসুদ আর আগামীকাল একটা কমপ্লেক্সিটি হচ্ছে বিকাল 3টায় ক্লাস, তো 3:30টায় ক্লাসটা ট্রান্সফার করা হয়েছে 3:30 থেকে 5:30, ততক্ষণে আসর নামাজের সময় চলে যাবে, অথবা আপনি এক্সট্রা সময় পাবেন না। ও তাহলে তো মুশকিল। স্যার মাসুদ খান স্যার যে শীটটা দিয়েছিল কস্ট অফ ক্যাপিটালের, ওইটা চ্যাপ্টার তো স্যার আপনি আমাদের নিয়েছেন, এখন স্যার যদি আবার নাই তাহলে তো স্যার মানে সেটা কালকে তো কথা বলা যাবে, এটা নিয়ে আর না আমার মনে হয় যে স্যার আপনি যদি স্যার দুইটা ক্লাসই আমাদের নিতেন তাহলে স্যার এটা আর ওইটা আমাদের কভার হয়ে যেত। মাসুদ খান স্যার তো ইন এডিশন মানে যে ওনার যে 9-10 চ্যাপ্টার দুইটা ওটা কিন্তু উনি ক্লোজ করে দিয়েছে। বলা এটা আমারে বলাও খুব একটা অকওয়ার্ড সিচুয়েশনে ফেলা, বুঝছেন? মানে আই ক্যানট রিয়েলি, না এটা স্যার বলা উচিত না। মাসুদ খান স্যার যেহেতু নিতে চাচ্ছেন, নেক একটা ক্লাস নেক না, উনি নিতে চাচ্ছেন, যদি ওনাকে নেওয়ার সুযোগ দেওয়া উচিত। আর এডিশনালি তারেক স্যার যদি আমরা এডিশনাল ক্লাস দিতে চাই, আমরা হালিম সাহেব বলতে পারি যে স্যার প্রয়োজনে আমরা ঈদের পরে তারেক স্যারের জন্য আরো ক্লাস চাইতে পারি, বা ঈদের আগে চাইতে পারি, এটা তাইলে স্যার আসলে আমাদেরকে যদি একটা দিন ডে লং মানে কোনো হলিডেতে
আপনাকে সময় দেয়া হইতো, তাইলে আমরা ওই একদিনের মধ্যে আমাদের কোশ্চেন যা আছে একেবারে মনের মতো করে করতে বুঝছেন? আমি আই উড হ্যাভ গন টু পাবনা বাই দ্যাট টাইম। আমার একদিন আপনাদের সমস্ত কোশ্চেনের অ্যানসার করতে হয়, তাহলে অবস্থা খারাপ। না স্যার, আসলে ক্লাসগুলি করার পরে কোশ্চেনগুলি থাকে খুব ছোট ছোট পার্ট, ওই রিভিউর মতো। তো সেই জায়গাটায় হয়তো বা একটু ভালো হতো যে টপিক বেজ আলোচনা। টপিক বেজ মানে লেটস সে আমি যখন ম্যানেজিং রিস্ক করতেছি, আপনার যত রকমের কোশ্চেন আছে ম্যানেজিং রিস্ক আপনি নিয়ে আসেন, উই আর গোনা সলভ। আমি ভ্যালুয়েশন বিজনেস প্ল্যানের করতেছি, ইউ শুড কভার অল দিস এবং ব্রিং অল দ্য কোশ্চেনস টু দ্যাট। এইভাবে আর কি ওই সেশনগুলো নিতে হয় আর কি। আর ভ্যালুয়েশনের ম্যাথগুলো আমাদের জন্য দরকার। আগামী ক্লাসের প্রথমে যদি ভ্যালুয়েশন ম্যাথগুলো শেষ করে দেন আমরা হয়তো অন্য জায়গায় যেতে পারি। ভ্যালুয়েশন ম্যাথগুলো তো আমাদের করাই হয় না এভাবে। ওই পোর্টফোলিওটাও জেনে রাখেন, কারণ আপনাদের যেহেতু আসতেছে 5-10 মার্ক করে, সেটা জেনে রাখা উচিত আর কি। পোর্টফোলিওগুলো আমরা আসলে স্যার আন্ডারগ্রেডে করে আসছি অনেক, হয়তো প্র্যাকটিস না করার কারণে পরীক্ষা ভালো করতে পারিনি। আন্ডারগ্রেডে এগুলো আমরা অনেক করে আসছি। হ্যালো স্যার, আপনার কাছে কি রিস্ক ম্যানেজমেন্টের স্লাইড আছে? থাকলে আপনি যদি একটু দেন তাহলে ওটা আমরা একটু দেখলাম। রিস্ক ম্যানেজমেন্টের স্লাইডস আমার যেটা, এটা আসলে খুব পুয়ার স্লাইডস। আমি আসলে স্লাইডে ওইখানে কিছুই রাখি না, সব আমি মুখে মুখে বলি আর কি, এবং ক্লাসে দেখিয়ে দেই কোনটা কিভাবে সলভ করতে আছে, মানে জাস্ট 1-2টা পেজের। স্যার একটু আপনি যদি একটা সামারি করে দেন যে কখন কে বাই করবে, কখন কে সেল করবে, মানে এটা একটু দিই। না না, এটা তো আমি জাস্ট ওই ধরে ওইরকম সামারি করা নাই। আমি যখন ক্লাস নেই তখন করাই, বাট এখন তো আর আসলে ম্যানেজিং রিস্ক আমি নেই না, ওটা মাসুদ স্যার করান। সো এটা স্যার ভালো করেছেন, স্যার ভালো করেছেন স্যার। এক্সেলেন্ট স্যার, হি ইজ ভেরি নাইস। তো ওনার করালে তো আর অসুবিধা থাকার কথা না। না, মোটামুটি ক্লিয়ার হয়েছে স্যার। ওটা অসুবিধা নেই, ওটা আমরা টেস্ট করতে পারবো। নেক্সট যেদিন ক্লাস নিব না, ওটা ক্লাস নিলে আমি ওই যে বুঝে ফেলবো যে আপনাদের কতটুকু কি হয়েছে, ওই প্রবলেম দেখতে। তাহলে ঠিক আছে, ভালো থাকেন আপনাদের। তাহলে ওইটা কি স্যার কালকে করব স্যার? ওই যে ট্যাক্সের পারপিচুইটির প্রেজেন্ট ভ্যালু ট্যাক্স ক্যালকুলেশনটা যেটা বলছিলাম, বললাম মে জুন 2018 ওইটার মধ্যেই আছে। ওকে স্যার, ডিসকাশন করে দিব, অসুবিধা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। Any other questions or request or anything? হ্যালো, ম্যাথ দিছিলাম গ্রুপে, আপনি যদি একটু দেখতেন ওই যেখানে গ্রোথের যদি মানে কস্ট অফ ক্যাপিটালের যদি পার্টিকুলার রিটার্ন আর্নিংটা কোনো বন্ডে ইনভেস্ট করে এবং অ্যাজ ওয়েল অ্যাজ যদি 2018, সো এটা কত আগামী কালকে সলভ হয়ে যাবে। ওকে স্যার। আর স্যার ওইটা শেয়ার করে দিছি স্যার, ওই যে এই পোর্টফোলিও থিওরির এই ম্যাথটা এটা গ্রুপে দিয়ে দিছি স্যার, সলিউশনটা। থ্যাংক ইউ। তাহলে সো উই কল ইট এ ডে, টেক কেয়ার এন্ড সি ইউ টুমরো হোপফুলি। হ্যাঁ, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।